এবং তার কাছ থেকে আমরা শুনতে চাই। আমার মনে হয় গলা শুনলে বুঝবে একটু। হ্যালো, সবাই কেমন আছেন? সবাইকে কি বলবো, এইসব ভৌতিক ব্যাপারে শুভেচ্ছা দেওয়াটা কি ঠিক কিনা আমি জানি না ঠিক। তো সবাইকে অভিনন্দন। আপনাদের গল্প শুনলাম এবং খুব ইন্টারেস্টিং, আর আমিও এক্সপিরিয়েন্স করছি। আমার লাইফে খুব কম এক্সপিরিয়েন্স, বাট কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার সুমনের সাথে। তবু ভাই, তার আগে আমি একটা কথা বলি। মানে আমার এই সমস্ত ঘটনা জানলে বা যখনই মনে হয় যে এরকম করে একটা ঘটনা ঘটলো, প্যারানর্মাল কোনো কিছু হলে আমি এখন যেটা বলি সব সময় সেটা বলি যে পৃথিবীটা কার তোমার না আমার বলে দাও। সেটা সেদিনও বলেছিলেন। একদম একদম সেটাই। এবং আপনার সাথে কথা হওয়ার পরে কিন্তু আমাদের মেইন ইনসিডেন্টটা হয়েছিল, সেইটাই আমরা আজকে শুনতে চাই। রাসেল কুপার। কিন্তু ওটা ভালো হয়েছে, কিন্তু মানে সবাই একটা এক্সপেরিয়েন্স করলো আর কি এরকম ধরনের কিছু। আমি একটু ওনাদের, আমি যেহেতু শুনেছি কিছু কোয়েশ্চেন করতে চাই। সেটা হচ্ছে গিয়ে মানে এই জিনিসটা আপনাদের কতদিন ধরে হচ্ছে? এটা মানে আনুমানিক কত বছর ধরে এই জিনিস? আমার সাথে আমি স্টিল 26, আমার মানে 25 শেষ হবে। এটা হচ্ছে আপনার এই তো মার্চে। তো আমার মোটামুটি 12-13 বছর বয়স থেকে আমার সাথে এটা শুরু হয়েছে। এবং এটা শুরু হয়েছে আমার বাবার বাড়ি থেকে। আলটিমেটলি ওখান থেকেই শুরু হয়েছে। কেন শুরু হয়েছে এটা কি আমি বলবো? হ্যাঁ, এটা কি বলা হয়েছে একবার? না, এটা বলা। আচ্ছা, তাহলে একটু বললে। শুরুটা হয়েছে এই জন্য যে আমার বাবা একটা বাড়ি কিনেছে। তো ওটা কেনার পর থেকে আমরা বাড়িটা করার পর আমরা যখন ওই বাড়িতে উঠেছি, প্রত্যেকটা মানুষের সাথে, আমাদের বাড়িতে যতজন বাসিন্দা প্রত্যেকটা মানুষের সাথে এরকম হয়েছে। এবং প্রত্যেকটা মানুষই মানে মোটামুটি ইয়া হয়ে গেছে, যে মানে উতরাই গেছে ব্যাপারটা। বাট আমি ওই জায়গাটা আটকাই গেছি কেন যেন, আমি জানি না কেন। কি বলবো, এটা আমাদের ওই ফ্যামিলিটাকে একটা কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং স্টিল যেতে হচ্ছে। ওকে, তো আমি জানি না, আমার বাবা মা হয়তো যদি কোনো চান্স দিত সেক্ষেত্রে আমি অবশ্যই সুমন ভাইকে বলতাম যে আসেন আমার বাবার বাড়িতে দেখে যান, কিন্তু আমি জানি না ওরা দিবে কিনা। না, আমরা তো সবসময় এই ধরনের ঘটনা শোনার পর ডেফিনেটলি কেউ যদি আমাদের বলে তখনই আমরা যাই। সেটাই যেটা হয়, এখনো হয় যে ওদের বাসায় কেউ হাঁটতেছে, সে দরজা খুলতেছে, নামতেছে, পানি ঢালতেছে, গোসল করতেছে, মানে এটা প্রতি রাতে এবং প্রতিটা মানুষ শুনতেছে। আমি আপনাদের এই ঘটনা যত শুনছি ততই অ্যাকচুয়ালি আমি অনেক বেশি, আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছি। চলুন শুনে আসি 2011 থেকে সেই এপিসোডটি। ঘটনাটি আমার গ্রামের বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর গ্রামে। আচ্ছা, আমি তখন আপনি পড়াশোনার কারণে ঢাকায় আছেন? হ্যাঁ, আমি পড়াশোনার কারণে ঢাকায় আছি। প্রথম ঘটনাটা বলি, যেটা বিক্ষিপ্তভাবে ঘটেছিল আমার সাথে। আমি তখন ক্লাস 5-এর ছাত্র এবং আমার একটা অভ্যাস ছিল যে আমি মানে রাত্রে একটা নির্দিষ্ট সময় আমি আমার ফুফাতো ভাইয়ের সাথে ঘুমাতাম একসাথে। আমি আমার ফুফাতো ভাই তুহিন একসাথে ঘুমাতাম, তুহিন ভাই। তারপরে একটা সময় আমার ঘুম ভেঙে যেত, সেটা 3টার সময় হতো বা 4টার সময় হতো। ঘুম ভেঙে গেলে আমি আবার আম্মা আব্বার কাছে গিয়ে ঘুমাতাম এবং এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়েছিল। এবং বুঝতে পারতাম যে আমার আব্বা আম্মাও বিষয়টা খুব এনজয় করতো, তাদেরও ভালো লাগতো যে ছেলে শুচ্ছে আমাদের সাথে। রাইট। তো একদিন আমি এরকম আমার ঘুম 3টা-4টার দিকে, টাইম নির্দিষ্ট করে বলতে পারবো না, 3টা-4টার মধ্যেই হবে। তারপরে আমি আম্মার ঘরে যাই, আম্মাকে ডাক দিই। আমার ঠিক বিছানার মানে যেভাবে আম্মারা ঘুমাতো তার মাথার পাশেই জানালাটা ছিল, এখান থেকে ডাক দিতাম। জানালাটা ভাঙা ছিল, পুরোনো বাড়ি ছিল। আচ্ছা, তো আম্মাকে ডাক দিলাম, আম্মা দরজা খুললো, তখন আমি ভিতরে গেলাম। তো আমি যাওয়ার পরে ঘুমানোটা, আমরা তো সাধারণত মানে সোজা হয়ে ঘুমাই, বিছানাটা যেরকম থাকে, কিন্তু যখন লম্বা হয়ে শুয়ে থাকি, দৈর্ঘ্য যেটা মানে খাটের এক প্রান্তে মাথা থাকে আর এক প্রান্তে পা থাকে, এরকম হয়ে যায়। তো তারপর আমি যখন ঘুমাতাম তখন এটা ঠিক মানে প্রস্থ যেটা খাটের যে প্রস্থ সেই অনুযায়ী একসাথে পাশাপাশি অনেক লোক শোয়া যায়। হ্যাঁ, 3জন এভাবে ঘুমাতাম। আমি মাঝখানে, এক পাশে আব্বা আর আমার এক পাশে আম্মা। তো আমি একটা সময় কথা বলতে বলতে বা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমার স্পষ্ট মনে আছে, আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি যে ঠিক আমার সামনে, আঞ্চলিক ভাষায় যেটাকে বলে খাটের পাশি, মানে মশারি টাঙানো হয় যে স্ট্যান্ডটাই, সেই স্ট্যান্ড ধরে একজন বৃদ্ধ মহিলা, অনেক বয়স, সাদা শাড়ি পরে আছেন। উনি খাটের স্ট্যান্ডটা ধরে
আমার দিকে তাকিয়ে হাসছে, এবং তার হাসিটা আমার চোখে সবসময় ভাসে, যে কোনো ভয়ঙ্কর হাসি না, মনে হচ্ছে যে আমাকে দেখে তার ভালো লাগছে, একটা স্নেহের হাসি। সেই হাসিটা উনি আমাকে মানে হাসছেন, এবং আমি হয়তো তখন এত কিছু বুঝতাম না বলে আমিও বিন্দু মাত্র ভয় পাইনি। আমিও ওনাকে দেখে হাসছি, উনিও হাসছেন, আমিও হাসছি, এবং সেই বৃদ্ধ মহিলাটা সাদা শাড়ি পরেছিল, এবং ওনার সমস্ত মুখমণ্ডল গোটা গোটা, যেটাকে ঘা বলা যায় আর কি, পুরো মুখ সেটাতে ভর্তি আর কি, গোল গোল, বা পুরো মুখে গোল গোল চিহ্ন, এবং মানে উঁচু হয়ে আছে জায়গাগুলো। রাস্তায় মাঝে মাঝে কোন ভিক্ষুকদের দেখা যায় এভাবে, যে শরীরে অনেক কিছু উঠে আছে টাইপের কিছু একটা, ওই রকম পুরো মুখে। কিন্তু উনি আমাকে দেখে হাসছেন, যেভাবে একটা বাচ্চাকে দেখলে মানুষ মানে আদরের ভাষায় হাসে, সেই হাসিটা উনি আমাকে দেখে হাসছেন, এবং আমি ওনাকে দেখে হাসছি। তারপরে আমি এটা দেখতে দেখতে আমি এক সময় ঘুমায় যাই, এবং ঘুমায় যাওয়ার পরে আমি একটা কেমন অনেক রকম বিক্ষিপ্ত ভাবে, স্বপ্নটা আমার মনে নাই, আমি একটা স্বপ্ন দেখেছি। তো আমি এই কারণে কনফিডেন্ট যে আমি দেখেছি, এখন সেটা আমার দৃষ্টিভ্রম কিনা, বা আমি সেই মানে সেই বিশ্লেষণে যাচ্ছি না, সেই প্রশ্নই আসছে না, কিন্তু আমি দেখেছি, এবং দেখে আপনি ভয় পাননি, এবং দেখে আমি ভয় পাইনি, আমার ভালো লেগেছে। তো এবার আমার মানে এটাও কিন্তু বেশ ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে আমার এসএসসি পরীক্ষার সময় আমার আব্বা মারা যায়। আব্বা মারা যাওয়ার পরে আমি ঢাকায় খালাম্মা খালুর কাছে মানুষ হয়েছি। এই পর্যন্ত আমি খালাম্মা খালু মানে আমার দেখাশোনা করেন। ওকে। তো আমি ঢাকায় আসার পর খুব অনেকদিন পর পর বাড়ি যাই। আর স্বাভাবিকভাবে আমি বাড়ি গেলে পড়াশোনা কম করি, এবং আড্ডাটা বেশি দিই, এবং আমার বন্ধু বান্ধব প্রচুর, যে কারণে আম্মাও চায় না যে আমি বেশি বাড়ি আসি, মানে আমার জন্য, যে ওখানে থাকলেই পড়াশোনা বেশি করবে। একবার আমি এই ঘটনা কিন্তু এই পাশে ব্র্যাকেটে লিখেছিলাম মারাত্মক। আপনারা একটু যারা শুনছেন এই মুহূর্তে, আমি বলবো যে খুব খুব কনসেন্ট্রেট করবেন এই ঘটনার উপরে। ঘটনাটার ভেতরে একটা মানে কি বলবো, যে ভয়াবহ একটা ব্যাপার আছে। এবং আপনারা এক জিনিস খেয়াল করবেন যে আজকে সবগুলো ঘটনার কাছাকাছি ধরনের, আমাদের যেটা প্রত্যেকবার মানে এই কোইন্সিডেন্সটা হয়, যে প্রত্যেকটা ঘটনা একটু কাছাকাছি ধরনের। তোমরা শুনি। তো প্রথমে আমাদের গ্রামটার একটু বর্ণনা দিই, যে চাঁপাইনবাবগঞ্জ জেলার লাস্ট স্টেশনটা হচ্ছে রহনপুর স্টেশন, মানে ওটার পরে ইন্ডিয়া। আমি গিয়েছি, আমি ওই দিক দিয়ে মানে ওই পুরো জায়গাগুলো আমার দেখা আছে, এই জন্য যে আমি ওই দিক দিয়ে একবার ইন্ডিয়া গিয়েছিলাম। হতে পারে, হ্যাঁ। তো আমাদেরটা লাস্ট স্টেশন, যার ফলে মানে আমাদের রহনপুর গ্রামে অসংখ্য পাগল দেখা যায়। মানে সম্ভবত ট্রেনে উঠে যাওয়ার পর ট্রেন আমাদের ওইখানে তো অনেকক্ষণ থাকে, ট্রেন 1-2 দিন থেকে যায়। যখন দেখে যে চলছে না, তখন হয়তো তারা নেমে পড়ে, যার কারণে বিচিত্র রকমের পাগল কিন্তু মানে 2-1 মাস পর পরই সেখানে দেখা যায়। তো রহনপুর বড় বাজার যেটা, সেখানে একজন পাগল ছিলেন, ওর নাম হচ্ছে সামু পাগল। আমরা স্থানীয়ভাবে তাকে সামু পাগল বলি। তো সামু পাগল ওর হচ্ছে যে পাগলরা সাধারণত একটু অপরিষ্কার হয়, এবং মানে চুল অপরিষ্কার হয়, দাড়ি অপরিষ্কার করে না ঠিক মতো। কিন্তু ওটার সে বিপরীত ছিল। আচ্ছা, সুদর্শন ছিল চেহারা, ফর্সা, মুখ ভর্তি কালো দাড়ি, আর চুলও অনেক ঘন, এবং খুব বড় না, কিন্তু মানে ঘনত্বের কারণে মনে হতো যে অনেক বেশি চুল। এবং আমি দেখেছি ওনাকে যে উনি বসতো মুনি ঋষিদের মতো, মানে চালচলনে একটা আভিজাত্য ছিল। এবং মানে পাগলরা পাগলামি করতো, ও কিন্তু পাগল, কিন্তু পাগলামি করতে আমি কখনো দেখি না। এই রহনপুর বড় বাজার যেটা, মানে বাজার একটা, ওই বড় বাজারে সিলেক্টিভ 5 থেকে 6টা দোকানে সে নিয়মিত বসতো, আর ওখানেই থাকতো, ওখানেই ঘুমাতো। বাজারের যে ছাউনিগুলো, যে দোকানগুলোতে বসে থাকতো, তো বসতো। আবার মুনি ঋষিরা ধ্যান করে যেভাবে, ঠিক ওইভাবে বসতো, আর বিড় বিড় নিজে নিজে কি বলতো। আর সিগারেট খেত খুব, সবসময় হাতে দেখতাম সিগারেট। ওই নির্দিষ্ট কয়েকজন
লোকের কাছে চাইতো কিছু, কেউ দিলে খেত, না দিলে খেত না, এবং উপদ্রব করতো না সে। ওকে, এই কারণে তাকে মোটামুটি এখনো আমার মনে হয় যে সবাই খুব বেশি সমাদর করে বা সবাই তাকে পছন্দই করে বলা যায়। তো আমি আব্বার মৃত্যুর পর খালু আমাকে ঢাকায় নিয়ে চলে আসে, আমি ঢাকার বিসিএসসি কলেজে ভর্তি হই। তো একবার প্রায় 1 বছর পরে আমি বাড়ি এলাম। ওকে, বাড়ি যাওয়ার পরে নাইট কোচে বাড়ি গেছি, সকালবেলা পৌঁছেছি, রেস্ট নিয়ে বিকেলবেলা বের হয়েছে। বিকেলবেলা বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা, এবং আমি মানে এখন পর্যন্ত এখনো বাড়ি গেলে আম্মার প্রচন্ড বকা খাই এবং প্রচুর রাত করি, মানে বাসায় ফিরতে রাত হয়ে যায়। তো তখন আড্ডা দিতাম। আমাদের ওখানে একটা সিনেমা হল আছে, মুক্তাশা সিনেমা হল। ওই সিনেমা হলে আমরা প্রত্যেক মানে বন্ধুরা আড্ডা দিই সবাই, এবং রাত হয় অনেক। তো একদিন আড্ডা দিতে দিতে প্রায় এটা হচ্ছে 2000 সালের ঘটনা। 2000 সালের ঘটনা। তখন আমি কলেজে 2য় বর্ষে পড়ি। আচ্ছা। তো আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে আমি বাড়ি যাব। রহনপুরের সবচাইতে সুন্দর এবং বড় কবরস্থানটা হচ্ছে খোয়াড়মোড় এলাকায়। খোয়াড়মোড় মানে ওইখানে এক সময় খোয়াড় ছিল, মানুষজন বসবাস কম ছিল, ওই গবাদি পশু গরু ছাগল যে জেলখানা যেটা, আচ্ছা, সেটা খোয়াড়। তো এই জন্য ওই জায়গাটার নামকরণ খোয়াড়মোড়। তো ওই খোয়াড়মোড়ে আমাদের নতুন বাড়িটা, ওই বাড়িতে আমরা এখন থাকি। তো ওই সবচেয়ে সুন্দর বড় কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন খুব, এবং কবরস্থান সম্বন্ধে আর যা যা থাকে যে খুব ভয়ঙ্কর এটা সেটা, আমাদেরটা সেটা না, আমাদেরটা হচ্ছে খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব চমৎকার একটা কবরস্থান। তো ওইখান থেকে আমার বাড়ি যেতে হেঁটে যেতে 5 মিনিট লাগে। আচ্ছা, ওইখান দিয়ে যেতে হয়। তো রাত 12:30 1টা প্রায় বেজে গেছে আড্ডা দিতে দিতে। আমি যাচ্ছি, আমি গেলাম কবরস্থানের পাশ দিয়ে। তো সামো আসছে, সে নির্দিষ্ট কয়েকজনকে যে পছন্দ করতো, তো ওর মধ্যে আমি একজন ছিলাম। আচ্ছা। তো সামো এসে বলছে যে টাকা দে। আমিও আবার তুই বলতাম ওকে। তুই বলতাম, আসলে বলাটা আসলে ঠিক না, বলতাম কেন জানি। বলছে যে টাকা দে। তো আমার তাকে ভালো লাগতো, কারণ সে একটা পাগল, কিন্তু ওই যে মনির ঋষিদের মতো চলাচল, কোনো পাগলামি করে না, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং দীর্ঘদিন থেকে তাকে দেখে আসছে ছোটবেলা থেকে। প্রায় 20 বছর একই জায়গায় ছিল, যার ফলে একটা মায়া মমতা কাজ করে তার প্রতি। আমি অনেকদিন পরে বাড়ি গেছি, আমি দিলাম টাকা দিয়ে পরের দিনও বিকেলবেলা বের হয়েছি, 1টা 2টা পর্যন্ত ঘুমাই, কাজ থাকে না বাড়িতে গেলে কোনো। আর আম্মাও বকাঝকা তখন একটু কম করে, ভাইয়া একটু বকাঝকা করে। তো আবার আড্ডা দিয়েছি, ঘোরাফেরা করেছি। আমার কোনো বন্ধুর বাড়ি মানে খোয়াড়মোড়ে না, বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। ওকে। তো আমি আবার বাড়ি আসছি 12:30 1টা। আর তখন কবরস্থানটা মানে এখন সেটা বাউন্ডারি দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত লাইট লাগানো হয়েছে, তখন এটা ছিল না। ওকে। এবং ওইখানকার মোড়টাতে অনেক ক্লিনিক হয়েছে এখন, তো ক্লিনিক গুলো ছিল না, একদম ফাঁকা জায়গা ছিল ওটা। আমি আসছি, আস্তে কবরস্থানের পাশ দিয়ে আসছি, আবার সামো আসছে। সামো এসে বলছে যে টাকা দে। আমি কিছু মনে করিনি, আমি দিলাম, চাইতে পারে, স্বাভাবিক। বাসায় চলে গেছি, আমি বাড়িতে চলে গেছি। ভাইয়া বকাঝকা করলো, আম্মারও একটু ঝামেলা হয়, কারণ রাত্রেবেলা আবার আম্মাকে উঠাতে হয়, আমার আম্মা খাবার দেয়। ওকে। পরে 2-1 দিন আসছি, কোনটা 2-1 দিন আমি আর দেখি নাই তাকে। তারপরে একদিন আমি আসছি, এসে ঠিক কবরস্থানটার পাশ দিয়ে যাচ্ছি, তখনও 1টা 1:30 বাজে। তো মানে কান্নার আওয়াজ, এই হু 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 করে কান্নার আওয়াজ। তো আমি চিন্তা করলাম যে এখানে মানে কাঁদছে কে।
তো দেখলাম যে সামু ওই এখন যেখানে গেটটা বানানো হয়েছে ওর পাশে সে ওই মানে জড়সড় হয়ে বসে কাঁদছে। তা আমি আবার তার পাশে গেছি। পাশে গিয়ে আমি বলছি যে কি ব্যাপার, কাঁদছিস কেন? তো ও কিছু বললো না। ও কিছু না বলে আমি যেদিক দিয়ে আসছি সেই দিকে চলে গেল, মানে বাজারের দিকে গেল। তা আমি আবার ওর বিপরীত দিকে আমার বাড়ি। আমি আর কিছু বললাম না, আমি তখন আমার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা কাঠের মিল আছে আমার বাড়ির সামনে। তো ওটার কিছু দূর আসা মাত্র হঠাৎ দেখি সে আবার আমার সামনে। আমি আবার একটু অবাক হলাম যে কি ব্যাপার, ও চলে গেল, আসলাম এখন আবার সামনে আসলো। এখন আবার সামনে আসলো। অবাক হয়েছি কিন্তু প্রশ্ন জাগে নাই মনে, কারণ সব বিষয়গুলো আমার কাছে স্বাভাবিক মনে হয়েছে। সে বলছে যে আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটা সাদা চাদর দিতে হবে। আমি সাদা চাদর, ঠান্ডা, তখন গরমের সময়। তো আমার মানে এখন যেটা মনে হয়, যেমন একটু আগে যে গল্পটা বলছিলাম যে ওই মহিলার হাসি, তো শামুর চোখ দুইটা মানে কেমন একটা মমতা, মানে সে চাচ্ছে। তো ওই চোখ দুটো আমার খুব মনে পড়ে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে দিব, যা, ঠিক আছে দিব বলে আমি বাড়ি চলে গেলাম। তারপরের দিন বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আমার বন্ধু রাজু, তাজ, এরা সবসময় আড্ডা দিই একসাথে, বসে আড্ডা দিচ্ছি। আড্ডা দেওয়ার সময় বলছি যে আবদারটার কথা বললাম সামুর, যে সামুর সাথে এরকম দেখা, 2 দিন টাকা দিলাম, এখন আবার ওর নাকি ঠান্ডা লাগছে, সাদা চাদর নেবে। এই কথা বলা মাত্র ওরা হাসতে লাগছে। তো মানে আমি কিছু বুঝে উঠতে পারছি না, প্রচন্ড হাসছে তারা। কি ব্যাপার, হাসছিস কেন? তো ওরা ফাজলামি করতে শুরু করলো আবার, যে কি করেছে তোর কাছে? আমি বললাম যে চাদর। কত টাকা দিয়েছিস তুই? আমি কত টাকা দিয়েছিলাম মনে নেই আমার, বললাম যে হ্যাঁ দিয়েছি, এটা সেটা। ওরা আরো হাসছে। তো আমি যখন সিরিয়াস হলাম যে কি ব্যাপার, মানে ঘটনাটা কি বল, তখন বলছে যে শামু তো প্রায় 7-8 মাস আগে মারা গেছে। তো মানে এই কথা শুনে মানে আমিও বুঝতে পারছি না যে মানে ওরা কি আমার সাথে তাহলে কি ফাজলামি করছে নাকি। সেটাই, কারণ আপনার সাথে সামুর তার আগে কয়দিন দেখা হয়েছে? মোট আমার মোট 3বার দেখা হয়েছে, এবং 2বার টাকা চেয়েছে, 1বার চাদর চেয়েছে। মাঝখানে শুধু 2 দিন দেখা হয় নাই তার সাথে আমার, মানে 4-5 দিন। প্রত্যেকবার কি গোরস্থানের সামনে দেখা হয়েছিল? প্রত্যেকবার গোরস্থানের সামনে, এবং লাস্টে একবার যে কাছে। কিন্তু আমি তাকে গোরস্থান থেকে আসতে দেখিনি। আচ্ছা, মানে তার আশাটা হয়েছে হঠাৎ, সে কোথা থেকে কোন দিক থেকে আসছে এটা আমার মনে হয়নি। আর মনে হয়নি এই কারণে যে একটা পাগল মানে আসতেই পারে, আমার কাছে সেটা মনে হয়েছে। তো ওরা যখন বললো যে মানে সামু মারা গেছে, তখন আমি আমার ঘটনাটা মেলাতে পারলাম না। তখন আমি মানে কাউকে বিশ্বাস করাতে পারলাম না যে বিষয়টা আসলে আমার সাথে এই ঘটেছে। তো আমি তাদেরকে সব ঘটনা খুলে বললাম। ওদের মধ্যে হয়তো কেউ বিশ্বাস করলো, কেউ করে নাই। কিন্তু এখন পর্যন্ত আমি যখন মানে যাই বাড়িতে, তো অনেকেই নাকি, আমি নিজেও শুনেছি, আমাদের এক কাকা আমাদের এই পাড়ার, উনিও বলেছেন আমাকে যে সামুকে নাকি মানে ওকে দাফন করা হয়েছে আমাদের কবরস্থান, মানে রহনপুর কবরস্থানে, খড়মোর কবরস্থানে। তো দেখা যায় নাকি যে সামু ওই কবরের উপরে বসে জিকির করছে। আচ্ছা, তো এই ঘটনাটা মানে আমিও চাই যে এটা কেউ যদি ভুল প্রমাণ করে দিতে পারতো আমাকে, যে না তুমি ভুল দেখেছো, বা তোমার এই জিনিসগুলো ঘটেনি আসলে। হ্যাঁ, যে আসলে আপনি অনেক খুশি হতেন। আমিও অনেক খুশি হতাম যে আমার ভয় লেগেছে বা আমি খুব ভয় পেয়েছি বা আমার খুব খারাপ লেগেছে তা না, আমার ভালো লেগেছে যে একটা মানুষ দেখা দিয়েছে আমার কাছে কিছু চেয়েছে, আমার সেটা মানে ভিতরে ভালো লেগেছে। কিন্তু যখন মানুষ বলে যে না এসব কিছু না, এটা তুমি ভুল দেখেছো, এখন দেখেছি তো আমি, বুঝবেন আপনি, মানে একদম আপনি কি করে বুঝবেন যে আমি ভুল দেখেছি না ঠিক দেখেছি? দেখেছি তো আমি, এবং আমি দেখেছি, আমি সামুকেই দেখেছি এবং সে এসেছে। এবং আমিও চাই যদি কেউ
এটা প্রমাণ করে দিতে পারে যে না আসলে তুমি দেখোনি, কারণ আমার কাছে তো এখন এটা রহস্য হয়ে আছে যে মানে কেন কেন আপনি একদমই বিলিভ করতেন না ব্যাপারগুলো যে এরকম হতে পারে বা এর ধরনের না। কোনো কিছু? সুতরাং এমন না যে মানে একটা জিনিস পরপর 3 বার ঘটেছে আপনার কাছে, হ্যাঁ এবং আপনি জানতেন না যে এই লোকটা জীবিত না মৃত? হ্যাঁ আমি জানতাম না, কারণ হচ্ছে যে একটা পাগল বেঁচে আছে না মারা গেছে একটা এটা একটা important কারো মানে কাছে না বন্ধুদের ব্যাপারটা। আড্ডার ভিতরে এটা একটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। তো যখন আমি শুনলাম যে প্রায় 7-8 মাস আগে সামু মারা গেছে, তখন মানে আমি মানে ঠান্ডার হয়ে গেছেন যে এটা কিভাবে সম্ভব হলো। মানে আমি কি বলবো, মানে আমি বোঝাতে পারছি না যে এটা কি করে সম্ভব। যদি আসলে প্রত্যেকের জীবনে এরকম একটা করে ঘটনা ঘটতো তাহলে হয়তো বোঝানো যেত যে না ভাই যা দেখেছি, মানে এটা বলে বোঝানো যাবে না। ফেব্রুয়ারি মাসের একটা ঘটনা আমরা আপনাদের একটু শোনাতে চাই, এবং এই ঘটনাটি আরিফিন ভাই এসে শুনিয়েছিলেন। চলুন শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। রাসেল ভাই, আমার কাহিনীটা 1997 সালের। তখন আমি ম্যাট্রিক পরীক্ষা শেষ করে আমার নানু বাড়িতে গ্রামে বেড়াতে যাই। তো আমাদের গ্রামটা হচ্ছে কুমিল্লা দৌলতপুর, ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি, গুমতি নদীর পাড়ে। আচ্ছা, ইন্ডিয়ান বর্ডারের কাছে যেই অংশটা, ওটার নাম হচ্ছে সীমন্তপুর। সীমন্তপুরের পরেই হচ্ছে আমাদের গ্রাম, দৌলতপুর গ্রাম। আচ্ছা। তো যখন আমরা আমি যখন ওখানে বেড়াতে যাই, প্রায় আমি অনেক ধরনের এক্সপেডিশনস নিয়ে ব্যস্ত থাকি। তো এরকম একবার 1997 সালে পূর্ণিমার রাত ছিল, আমার যতদূর মনে পড়ে। তো আমার সাথে আমার সমস্ত এক্সপেডিশনের একজন ফ্রেন্ড ছিল, ওই গ্রামেরই ছেলে, তার নাম রাজ্জাক, আমার থেকে 3-4 বছরের বড় সে। তো আমি ওকে যথারীতি বলে রাখি, রাত্রেবেলা আমরা প্রায় ঘুরতে বেরোতাম 9টা-10টার পরে। রাত্রেবেলা সবাই যখন ঘুমিয়ে পড়তো আমার নানু বাড়িতে, তখন আমরা ঘুরতে বেরোতাম। তো আমরা এই গ্রাম ও গ্রাম ঘুরতাম। তো ও যথারীতি আমাদের দুইজনের জন্য 2টো সাইকেল রেডি করে রাখে। আমরা সাইকেলে করে গুমতি নদীর পাড়ে বেড়াতে চলে যাই। তো পূর্ণিমার রাতে নদীর পাড়ে বসে হাওয়া খাবো, গল্প করবো, গান গাবো, এটা অন্যরকম একটা মজা ছিল। তো যথারীতি আমরা চলে যাই 9টা-10টার দিকে গুমতি নদীর পাড়ে গিয়ে ওখানে গল্প করছিলাম। তো রাজ্জাক ওই গ্রামেরই ছেলে ছিল, সে ওখানে বর্ডারে স্মাগলিং এর সাথে কিছু তার জড়িত থাকার কিছু ব্যাপার স্যাপার ছিল। তো সে আমাকে বলেছিল যে ভাইয়া, আমাকে আধা ঘন্টার জন্য আপনি একটু ছেড়ে দিবেন, আমার কিছু কাজ আছে, আমি 2টো লোকের সাথে দেখা করব। তো এটা বলে ও ওখান থেকে চলে যায়। এরপর আমি নদীর পাড়ে বসে চুপচাপ, মানে ফাল্গুন মাস ছিল আমার যতদূর মনে পড়ে, হাওয়া খাচ্ছিলাম, পূর্ণিমার রাত ছিল, অদ্ভুত একটা ফিলিং ছিল। তো আমার মনে হয় তন্দ্রা মতো লেগে আসে তখন। হঠাৎ আমি নৌকার বৈঠার আওয়াজ শুনে আমার তন্দ্রাটা ভেঙে যায়। তো আমি যেটা হয়েছিল যে আমি রাজ্জাক যখন চলে যাচ্ছিল, আমি রাজ্জাককে বলেছিলাম যে রাজ্জাক, আমার খুব নদীতে নৌকা ভ্রমণ করতে ইচ্ছা করছে, মানে নৌকা চড়তে ইচ্ছা করছে, কোনোভাবে যদি কোনো জেলে বা মাঝি যদি দেখো, কোনো ব্যবস্থা করা যায় কিনা। তো ও বললো যে ভাইয়া, এই রাত্রেবেলা, রাত 10টা বাজে, এখন গভীর রাত গ্রামে, এখন আপনি কোনো মাঝি টাঝি এক্সপেক্ট করেন না। তো আমরা যেখানে বসেছিলাম তার কিছু দূর সামনেই হচ্ছে একটা নদীর ঘাট আছে। তো ওই ঘাটের কাছে কিছু নৌকা বাঁধা থাকতো সবসময়, জেলেপল্লীর নৌকা। আর সীমন্তপুরে ওখানে আপনার একটা জেলেপল্লী আছে, ওই জেলেপল্লীতে 150-200 জেলে পরিবার থাকে। তারা সব ম্যাক্সিমাম হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। আর ওই জায়গার একটা ছোট্ট একটা বর্ণনা আমি একটু বলি। সেটা হচ্ছে নদীর ওই পাড়টা, গোমতী নদীর ওই পাড়টা নোম্যান্স ল্যান্ড, ইন্ডিয়া বা বাংলাদেশের কারো সীমান্তে নেই, কিন্তু ওই নোম্যান্স ল্যান্ডের মধ্যে ওটা হচ্ছে লো ল্যান্ড, ধানি জমি। ওখানে ধানি জমির কিছুটা দূরে ওখানে একটা কালী মন্দির আছে এবং একটা শ্মশান ঘাট আছে ছোট। ওই সনাতন ধর্মাবলম্বী যারা এই পারে থাকতো তারাই ওটা ইউজ করত। এবং কথিত আছে, গ্রামের মানুষ বলে যে আজ থেকে আপনার 40 বা 60 বছর আগেও ওখানে নরবলি প্রথা ছিল ব্রিটিশ আমলে। এবং এটা আমি বলছি 97 থেকে 40 বা 60 বছর আগে। এবং 20 বছর আগে পর্যন্ত ওখানে আপনার পাঠা বলি দেওয়া হতো ওই কালী মন্দিরে, এবং সনাতন ধর্মাবলম্বীরা তারা প্র্যাকটিস করতেন, তাদের ধর্ম প্র্যাকটিস করতেন। তো এরপর থেকে বিভিন্ন ঘটনা এবং এরকম কিছু ইনফ্লুয়েন্সিয়াল কিছু ঘটনার কারণে ওই কালী মন্দিরটা পরিত্যক্ত হয়ে যায়। এবং আমরা ওই গ্রামে যতদূর জানতাম যে ওই মন্দিরটা বিভিন্ন বাজে কাজে ব্যবহার করা হয়, স্মাগলাররা ইউজ করে, তারা তাদের স্টোর হিসেবে ওইটাকে ইউজ করে। তো ওইদিকে কেউ যেতে চেত না রাতের বেলা, অনেক খুন খারাপিও হয়। তো এই ঘটনাগুলো আমার তখন জানা ছিল। তো আমি নদীর পাড়ে বসে যখন এরকম ঝিমুচ্ছিলাম, রাজ্জাক চলে গিয়েছিল, ঠিক ওই মুহূর্তে আমার তন্দ্রাটা ভেঙে যায়। আমি বৈঠার আওয়াজ শুনতে পাই, নৌকার মধ্যে একজন নৌকা বেয়ে আমার দিকে আসছে।
তো হঠাৎ আমার মনে হয় যে রাজ্জাক হয়তো যেতে 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 ঘাটের কাছে গিয়ে কোনো মাঝি বা কাউকে দেখেছে, তাকে বলেছে, সামনে আমার কথা বলেছে, বলে আমার দিকে পাঠিয়ে দিয়েছে। তো আমার মনে আছে ওই সময় নদী পার হতে 50 পয়সা লাগতো। তো আমার ধারণা ছিল যে আমি যদি 1 ঘন্টাও মনের ফুর্তি নিয়ে ঘুরি, হাইয়েস্ট হয়তো 10-20 টাকা দিলে মাঝি খুশি হয়ে যাবে। তো আমি যথারীতি চিৎকার করে ডাকতে থাকি, চাচা আমাকে একটু নিয়ে যান, আমাকে একটু নৌকা দিয়ে ঘুরায় নিয়ে আসেন, আমি আপনাকে খুশি করে দিব। তো আমার কথার কোনো রেসপন্স ছিল না, বাট যিনি নৌকা নিয়ে আসলেন আমি চাঁদের আলোতে দেখলাম যে বৃদ্ধ মতো একটা মানুষ, সাদা দাড়ি, সাদা চুল, একটা গামছা পেঁচানো তার মুখের মধ্যে, মুখটা পরিষ্কার দেখা যাচ্ছে না, খালি গা, একটা লুঙ্গি পরা, সাদা লুঙ্গি পরা। তো সে নৌকাটা ভেড়ানোর সাথে সাথে আই ওয়াজ সো এক্সাইটেড যে আমি মোটামুটি লাফ দিয়ে উঠে যাই তার নৌকায়, এবং উঠে বসে আমি মানে এত এক্সাইটেড ছিলাম যে আমি হয়তো তার কোনো কথা এক্সপেক্টও করিনি, খেয়ালও করিনি। অলরেডি আমাকে নিয়ে নৌকা চলতে শুরু করেছে। কিছু দূর যাওয়ার পর আমার হঠাৎ মনে হয় যে সে আসলে কোনো রেসপন্স দিচ্ছিল না আমাকে। সে জাস্ট একটা গোঙানির মতো একটা সাউন্ড করছিল একটা নির্দিষ্ট ইন্টারভাল পর পর, এই টাইপের একটা সাউন্ড করছিল, মানে তার সাউন্ডের ডেপথ অনেক বেশি ছিল। তো যাই হোক, আমি তার সাথে আমার কথা বাড়ানোর ইচ্ছা থেকেই হোক আমি জানার চেষ্টা করি, আমি জিজ্ঞেস করি চাচা তার নাম কি, এই সেই। সে যেটা বলে তার নাম হচ্ছে তারামন। 2-3 বার বলার পরে 2-3 বার জিজ্ঞেস করি, তারপরে সে 2-3 বার রেসপন্স করার পরে আমি বুঝতে পারি তার নাম হচ্ছে তারামন। তারপরে তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাই। সে বলে যে তার স্ত্রী মারা গেছে, তার একটা মেয়ে আছে, মেয়েটার নাম হচ্ছে বিনা পানি, এবং এইভাবে আমাদের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা চলে। তো যখন আমি বিনা পানি সম্পর্কে তার কাছে জানতে চাই যে আপনার মেয়ে কি করে, কত বড় হয়েছে, আমি খেয়াল করি যে তার মধ্যে কেমন যেন একটা আক্রোশে প্রচন্ড রেগে যায়, এবং আমার কথার জবাব না দিয়ে তার ওই গোঙানির মতো সাউন্ডটা আবার আসতে থাকে। এবং আমি যেহেতু তার গামছা দিয়ে তার মুখটা মোড়া ছিল, আমি ঠিক ক্লিয়ারলি তার চেহারাটা দেখতে পাইনি। তো এইভাবে কথা চলতে চলতে আমি খেয়াল করলাম আমরা প্রায় নদীর মাঝ পার হয়ে ওই পারের দিকে যাচ্ছি। তো কিছুক্ষণের জন্য আমি নৌকার মধ্যে হেলান দিয়ে আকাশ দেখছিলাম, পরিষ্কার আকাশ ছিল, আমার খুব ভালো লাগছিল পূর্ণিমার রাতে। হঠাৎ একটা চিৎকারে, ওই পার থেকে একটা চিৎকারে, সেই লো ল্যান্ডে যে ধানি জমি, ওই পার থেকে একটা চিৎকার আসলো। আমি উঠে বসলাম নৌকার মধ্যে, এবং উঠে বসে দেখলাম যে একটা কত হবে 16-20 বছরের একটা মেয়ে, 16 থেকে 20 বছরের মধ্যে একটা মেয়ে, সে চিৎকার করে গালাগাল করছে এবং সে চিৎকার করে কিছু বলার চেষ্টা করছে। এবং এই পার থেকে দেখলাম যে তারামন মাঝি, সেও বৈঠা হাতে নিয়ে চিৎকার করে নৌকার মধ্যে প্রায় পারলে দাঁড়িয়ে যাচ্ছে। ওই অবস্থায় সে চিৎকার করে সমস্বরে জবাব দিচ্ছে। তো ঘটনার আকস্মিকতায় আমি হয়তো তখন কি করতে হবে বুঝতে না পেরে আই ওয়াজ জাস্ট থিঙ্কিং যে আমি জানি যে আমি সাঁতার পারি, খুব বেশি বিপদ দেখলে আমি হয়তো ঝাঁপ দিব, তো সাঁতরে চলে যাব। তো এই অবস্থার মধ্যে আমি দেখলাম যে দুজনেই খুব এক্সাইটেড। মেয়েটা চিৎকার করতে করতে তখন ওই কালী মন্দিরের দিকে, ধান ক্ষেতের আল ধরে কালী মন্দিরের দিকে ছুটে দৌড় দিল, এবং তারামন মাঝিও প্রচন্ড আক্রোশে নৌকা নিয়ে ঠিক ওই বরাবর ওই পারের দিকে যাচ্ছে, মেয়েটার দিকে যাচ্ছে। যেতে 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 এবং এত জোরে উনি নৌকাটা চালাচ্ছিলেন, বইটা এত জোরে মারছিলেন যে আমার ধারণাটা যে ভুল ছিল। আমি ভাবছিলাম উনি বৃদ্ধ, ওনার শরীরে এত শক্তি থাকার কথা না, যে নৌকার বইটা প্রচন্ড জোরে উনি আঘাত করছিলেন। তো যাই হোক, 1.5 থেকে 2 মিনিটের মধ্যে উনি একটা ভালো ডিস্টেন্স কভার করে ওই পারে পৌঁছে যান, এবং ওই পারে সে নৌকাটা কোনো মতে ধাক্কা দিয়েই লাফ দিয়ে নেমে মেয়েটার পেছনে ছুটতে থাকেন। ঘটনাটা প্রলং করেছিল হয়তো 4 থেকে 5 মিনিট। আমি জাস্ট ওই সময়টা হয়তো অ্যাস্ট্রোনাইজ হয়ে ওয়েট করছিলাম যে আমি কি করব, আমি জাস্ট বুঝে পাচ্ছিলাম না। যখন তারা চলে গেল দৌড়ে, তখন আমি হঠাৎ করে আমার সম্বিত ফিরে আসে, এবং আমি চিন্তা করতে থাকি, আমি নৌকার মধ্যে তখন একা বসা, নৌকাটা ওখানে পাড়ে ভেড়ানো, এবং চিন্তা করতে থাকি যে আমাকে কি করতে হবে, আমি কি করব। তো কিছুক্ষণ পর আমি দেখি যে আর কোনো মানুষজন নাই, তারা চিৎকার করতে করতে কালী মন্দিরের দিকে চলে গেছে, এবং মোটামুটি নিরিবিলি আমি একা বসে আছি। তখন নৌকাটা নিয়ে আমি কোনো মতে, প্রবাবলি দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আমি নৌকা চালাই, তো কোনো মতে আমি নৌকা নিয়ে এই পারে চলে আসি। এই পারে চলে এসে আমি নামি, কিছুক্ষণের মধ্যে রাজ্জাক ছুটতে ছুটতে আসে, যে ছেলেটা আমার সাথে এসেছিল, সে ছুটতে ছুটতে এসে বলে, ভাই আপনি কোথায় ছিলেন? আমি বললাম, কেন, তুমি আমাকে দেখোনি? তখন সে আবার জিজ্ঞেস করে, এই নৌকাটা কার? আমি বলি যে, কেন, তুমি আমাকে নদীতে দেখোনি, ওই পারে দেখোনি? তখন বললেন, না না, আমি তো আপনাকে খুঁজে গেছি, আমি আপনাকে চিৎকার করে ডেকেছি, আপনি কোথায় ছিলেন? আপনি তো ছিলেন না। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে জাস্ট এতটুকু বলো, তারামন মাঝি নামে কাউকে চিনো? তো ও আমাকে বলে যে, ভাইয়া এই জেলেপল্লীতে 150 থেকে 200 জেলে আছে, তাদের হাজার হাজার পরিবারে অনেক মানুষ, আমি কিভাবে চিনবো? তো আমি বলতেছি যে, রাজ্জাক একটা কাজ করো, তুমি আমাকে একটু জেলেপল্লীতে নিয়ে যেতে পারো?
তখন সে বলল, ভাইয়া এই মাঝরাতে আপনাকে জেলেপল্লীতে কেউ আপনার সাথে দেখা করবেন, আমরা কালকে আসবো, আমরা আগামীকাল আসবো। আমার পরিচিত, সে আবার সাথে অ্যাড করে যে আমার পরিচিত একজন জেলে আছেন, অনেক পুরানো, তার নাম হচ্ছে দানু মাঝি, এই নামে সবাই তাকে ডাকে। তো তার বয়স প্রায় 70-80 বছর, আমি তার কাছে আপনাকে কালকে নিয়ে যাব। তো কথা মতো যথারীতি আমরা পরের দিন আমি আর রাজ্জাক আবার সেই জেলেপল্লীতে আসি। জেলেপল্লীতে এসে সেই দানু মাঝির সাথে দেখা করি, তার উঠানে বসি, চা খাই, কিছুক্ষণ গল্প করি, এবং গল্পের এক পর্যায়ে আমি যখন জানতে চাই, আচ্ছা আপনি তারামন মাঝি নামে কাউকে চিনেন, উনি হঠাৎ করে কেবল যেন আক্রোশ দিয়ে, মানে ওনার দাঁত কিটপিট করছিলেন, চোখের মধ্যে প্রচন্ড একটা বিরক্তি ছিল, উনি আমার দিকে তাকালেন। আমি সেকেন্ড টাইম থার্ড টাইম তাকে জিজ্ঞেস করলাম, আপনি তারামন মাঝি নামে কাউকে চেনেন, আমাকে যে শুধু বলেন। উনি বলছেন, আপনাকে কি করেছে? আমি বললাম যে আমাকে কিছু করেনি চাচা, আপনি শুধু আমাকে বলেন আপনি চেনেন কিনা। উনি কিছুতেই বলতে চাচ্ছিল না, উনি বারবার আমাকে রিপিট কোয়েশ্চেন করছিল যে আপনাকে কি করেছে, আপনাকে কি করেছে। আমি বললাম যে আমাকে কিছু করেনি, আপনি শুধু আমাকে বলেন আপনি চেনেন কিনা। তখন বলে যে হ্যাঁ চিনতাম, আজ থেকে 30 বছর আগে চিনতাম। উনি ছিলেন, উনার ওয়াইফ মারা গেছেন কোন একটা অসুখে, উনার একটা মেয়ে ছিল নাম বিনা পানি। মেয়েটা একটা মুসলমান ছেলের সাথে, এই গ্রামেরই এক মুসলমান ছেলের সাথে তার প্রেম হয়, প্রেম থেকে তারা বেগে গিয়ে বিয়ে করে এবং ছেলেটার সাথে মেয়েটা পালিয়ে যায়। তারপর তারামন মাঝি বহুদিন হন্যে হয়ে তাকে খোঁজে এবং একটা সময় তাকে ওই ছেলের কাছ থেকে ধরে নিয়ে আসে, জোর করে ধরে নিয়ে এসে তাকে উনি ডিসাইড করেন যে তাকে তার নানু বাড়িতে পাঠিয়ে দিবেন। নানু বাড়ি অনেক দূর। তো একদিন তাকে তার কাপড় চোপড় সব গুছায় তাকে নিয়ে ওই নদীতেই নৌকা দিয়ে নিয়ে যাচ্ছিলেন তার নানু বাড়ির দিকে। পথে বাবা মেয়েতে প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে তারামন মাঝি প্রচন্ড ক্ষেপে গিয়ে তার মেয়েকে ওই পানিতে, গুমতি নদীতে ডুবায় মেরে ফেলেন এবং ওই গুমতি নদীতেই তাকে ফেলে দেন। সবাই তাদের দুইজনকে চলে যেতে দেখেছে। পরদিন সকালবেলা যারা দেখেছে, পাহাড়ের থেকে যারা দেখেছে যে বাবা মেয়েতে এরকম ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, অনেকে দেখেছে। কেউ কেউ দাবি করেছে যে তারা দেখেছে তারামন মাঝি নিজের হাতে তার মেয়েকে খুন করেছেন। তো পরদিন ওই মেয়ের লাশ পাওয়া যায় নদীতেই, এবং সেই দিন থেকে তারামন মাঝিকে 30-40 বছর পার হয়ে গেছে, তারামন মাঝিকে আর কেউ কোনোদিন কোথাও দেখেনি। তো অনেকে বলে উনি নিজের মেয়েকে মেরে নিজেও আত্মহত্যা করেছেন, অনেকে বলেন উনি অনেক দূর কোথাও চলে গিয়েছেন। যাই হোক, এই ঘটনাটা শোনার পর আমি ওখান থেকে চলে আসি। আমার খুব খারাপ লাগতে থাকে একটা সময়। তো পরদিন বিকালবেলা, আমি আমার গ্রামেরই আমাদের একটা ফুটবল টুর্নামেন্টের মতো ছিল, আমি পাশের গ্রামের সাথে ফুটবল খেলতে যাই। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার পর তারপর আমরা ফুটবল খেলে আমরা পুকুরে ঝাঁপ দিতাম। তো এটা আমাদের একটা মজা ছিল। তো আমি রাজ্জাককে বলি, রাজ্জাক চল আমরা বড় পুকুরে গিয়ে ঝাঁপ দিব। তো রাজ্জাক বলে, ভাইয়া আমার জ্বর আসবে, আপনি ঝাঁপ দেন। তো আমি একাই যাই, আমি বড় পুকুরে গিয়ে ঝাঁপ দিই। আমি কিনারে দাঁড়াই, আমার যতটুকু মনে আছে বুক পানি ছিল। আমি গোসল করতে থাকি, গোসল করে আমি জাস্ট পানিতে ডুব দিলাম। পানিতে ডুব দিয়ে আমি যখন চোখ খুললাম, আমি দেখলাম সবুজ পানি, এবং সেই পানির মধ্যে আমি পরিষ্কার দেখতে পেলাম যে একটা মেয়ে 16 থেকে 20 বছর মতো বয়স হবে, সে চিৎকার করছে। আমি তার বিভৎস চেহারাটা দেখলাম, সে প্রচন্ড জোরে চিৎকার করছে, তাকে কেউ জোর করে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলছে। এবং আমি এটা হজম করতে পারছিলাম না, আমার সারা গা কাঁপছিল। আমি পানি থেকে উঠে আসার চেষ্টা করি। যখন আমি উঠে আসতে চাচ্ছিলাম, আমি দেখলাম আমার মাথার উপর পানি শেষ হচ্ছে না। আমি সাঁতার কাটছি অনেক দূর পর্যন্ত, এবং একটা পর্যায়ে আমি দুর্বল হয়ে পড়ি। ঘটনাটা 3-4 মিনিট ধরে ঘটতে থাকে হয়তোবা, বাট আমার কাছে মনে হচ্ছিল যে আমি বহু সময় ধরে সাঁতার কাটছি পানির উপরে আসার জন্য। আমি চেষ্টা করতে থাকি উপরে ওঠার। একটা পর্যায়ে আমার হাত পা কাঁপতে থাকে এবং আমি মনে মনে আয়াতুল কুরসি মনে করতে থাকি। আমার ধারণা ছিল না, আমার ধারণা হচ্ছিল যে আমি হয়তো ওখানেই শেষ হয়ে যাব। দেন অনেকক্ষণ সাঁতার কাটার পরে আমার কাছে মনে হলো যে আমি জাস্ট নিঃশ্বাস নিতে পারছি। আমি হঠাৎ আকাশ দেখলাম, আমার মুখটা ভেসে উঠলো, আকাশ দেখলাম, এবং আমি অবাক হয়ে যখন দেখলাম, আমি খেয়াল করে দেখলাম যে আমি ঠিক পুকুরের মাঝখানটা অনেক গভীর ছিল, আমি আগে থেকেই জানতাম, এবং কোনো অবস্থাতেই আমি পুকুরের মাঝখানে সাঁতার কেটে আসিনি। তো রাসেল ভাই, আমার ঘটনাটা এখানেই শেষ হয়। আমি এখনো যখন এই ঘটনাটা মনে করি আমার গা শিউরে ওঠে। ওকে, ইমেল পড়ে ফেলছি, ঠিক যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া,
আমি আব্দুল্লাহ, বাসা জয়পুরহাট। কিছুদিনের মধ্যে আমার টেস্ট পরীক্ষা, তাই স্টুডিওতে যাওয়া সম্ভব না, লিখে পাঠালাম। ভূত এফএমে আজ আমি লাইফে ফার্স্ট ঘটনা শেয়ার করলাম। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি আমার নিজের একটা কাজিনের সাথে ঘটেছে। আমার কাজিনের নাম পারভেজ। তিনি একজন রাগী আর জেদি টাইপের ছেলে, নাচ গান খুবই প্রিয়। এবং যাই হোক, ঘটনাটি ঘটে শীতের সময় এবং মেবি এটা ডিসেম্বর জানুয়ারি মাসে কোন একটা দিন। আমাদের গ্রাম্য এলাকায় শীতের সময় প্রতি রাতে নাচ গানের আসর বসে। সেখানকার প্রত্যেক রাতের শ্রোতা আমার কাজিন। ঘটনার রাতে পারভেজ ভাইয়া এবং ওনার একটা বন্ধু, তার নাম হচ্ছে আশরাফুল, তারা দুজন মিলে রাত 7:45 দিকে বাড়ি থেকে রওনা দেন নাচ গান অনুষ্ঠান দেখার উদ্দেশ্যে। মাঝ রাস্তায় যাওয়ার পরে তিনি দেখেন বাইকের চাকা পাংচার হয়ে গেছে। একটু দূরেই বাজার, তাই কিছু মনে না করে দুজন মিলে নিশ্চিন্তে রাস্তায় হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পরে বাজারে পৌঁছে মেকানিকের কাছে বাইকটি রিপেয়ার করার জন্য দেন। বাইক মেকানিক বলেন যে রিপেয়ার করতে 30 মিনিট সময় লাগবে। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বললেন যে দোস্ত চল বাইক রিপেয়ার করে নিয়ে আসি, আমি আগে সামনে দুটো সিট নিয়ে রাখি। আচ্ছা, বাইক রিপেয়ার করা হলে নিয়ে আসিস, আমি আগে সামনের দুটো সিট নিয়ে রাখি। যেই বলা সেই কাজ। তিনি 15 টাকা ভাড়া দিয়ে সেখানে গেলেন এবং সামনে দুটো সিট নিয়েছেন। অনুষ্ঠানও শুরু হয়েছে, কিন্তু আশরাফুলের কোনো খবর নেই। মোবাইল অফ। রাত 10টা, 11টা, 12টা, কোনো খবর নেই। আশরাফুল 12:30 থেকে 1টার মধ্যে যে কোনো একটা সময় ভাইয়ার কাছে কল দিয়ে বলল, দোস্ত আমি বাইক রিপেয়ার করে যাওয়ার সময় দেখি যে সামনের চাকাটাও পাংচার হয়ে গেছে। কিছু দূর থেকে ঘুরে এসে বাইক রিপেয়ার করে সেটা বন্ধ করেছি। বাইক রিপেয়ার করতে এসে দেখি যে সেটাও বন্ধ, অর্থাৎ মেকানিকের যে ওয়ার্কশপটা আছে সেটাও বন্ধ হয়ে গেছে। এবং কিছু দূর আমি যেটা করলাম সেটা মেকানিকের কাছে ফোন করেছিলাম, কিন্তু সে হসপিটালে গেছে, 2 ঘন্টার মধ্যে ফেরার কথা বলল। আমি 2 ঘন্টা বসে আছি, কিন্তু মেকানিকের আসার কোনো নাম নেই। এই কথা শুনে পারভেজ ভাই আশরাফুল ভাইকে বাড়ি যেতে বলে, আর এটাও বলে যে অনুষ্ঠান শেষ হলে তিনিও বাসায় যাবেন। দেখতে দেখতে এক পর্যায়ে অনুষ্ঠান শেষ হয়, তখন আনুমানিক রাত 2টা বাজে। আগেই বলেছি গ্রাম্য এলাকা, খুব কুয়াশা, আবার প্রচন্ড শীত। বাড়ি আসার জন্য কোনো যানবাহন পেলেন না তিনি। একটু হাঁটার পরে একটা সাধারণ ভ্যান পেলেন তিনি, সেটা যাবে উল্টো দিকে এবং ভূতগাড়ি নামের একটা জায়গাতে। সেখান থেকে মাটির রাস্তা, তাই প্রচলন নাই তেমন বেশি, যাতায়াত খুব কম। পাকা রাস্তা দিয়ে গেলে 7 কিলো হাঁটতে হয়, আর ভূতগাড়ি থেকে মাটির রাস্তা দিয়ে গেলে 2 কিলো হাঁটতে হয়। এই রাস্তাটা মাটির হওয়ার কারণে তেমন চলাচল নেই, বাড়ির উল্টো দিকে পড়ে, তাই ভাইয়া রাস্তা দিয়ে চলাচল করেন না, ইমার্জেন্সি খুব না হলে বা খুব জরুরি কিছু না হলে আর কি। আর অন্য কোনো উপায় না থাকায় তিনি ভ্যানে করে ভূতগাড়ি হয়ে বাড়ি যাওয়ার রাস্তাটাই বেছে নিলেন। ভ্যান চালক তার সিটে, ভাইয়ার সামনে দুটো ছেলে মানুষ চাদর মোড়ানো, আর ডান পাশে একটা লোক, সেও চাদর মোড়ানো। যতদূর বোঝা যায় সবাই ছেলে, এবং এত রাতে মেয়ে সাধারণত বের হয় না গ্রাম এলাকায় মেয়েরা। এবং ভ্যান চালক অল্প পরিচিত মনে হচ্ছে, কোথাও দেখেছে তাকে, এবং বাকিদের তো চিনতেই পারছে না। নিঝুম রাত, চারিদিকে কুয়াশাতে ঢাকা। গ্রামের উঁচু নিচু পথে ভ্যান চলতে লাগলো, চতুর্দিকে নীরবতা আর ঝিঝি পোকার ডাক। একটা ভুতুড়ে পরিবেশ, কেউ কারো সাথে কথা বলছে না। তাই ভাইয়া হেডফোন লাগিয়ে একটা গান শুনছিলেন। তিনি দেখতে পান যে যাদের তিনি ছেলে ভেবেছিলেন তারা ছেলে নয়, তারা মেয়ে আসলে, এবং তারা কালো বোরকা পরে আছে। দুজনের 2টি করে 4টি চোখ অপলক দৃষ্টিতে ভাইয়ার দিকে তাকিয়ে আছে, মায়াবী চাহনি। ভাইয়া একটু অবাক হলেন যে আসলে যা দেখছেন সেটা ঠিক কিনা। ভাবলেন যে হয়তো তিনি ভ্যানে উঠেছেন এবং এই মুহূর্তে কোন একটা কারণে হয়তো তার ভুল হচ্ছে। ওঠার সময় হয়তো আসলে তিনি খেয়াল করেননি আসলেই এখানে মেয়েরাই এই ভ্যানে উঠেছিলেন। কানে হেডফোন লাগানো, তাই ভাইয়া বাইরের কোনো সাউন্ড পাচ্ছেন না। সাউন্ড
আর একটু বাড়িয়ে 6-9 ভাবতে ভাবতে আবার গান শুরু হয়ে গেল। ভ্যানটাতে বসে খুব ভালো লাগছিল। গরুর গাড়ির মতো ধীর গতিতে চলছিল ভ্যান। মনে হচ্ছিল যে কেউ যেন শরীরে হাত বুলিয়ে দিচ্ছে। ওনার ঘুমের জন্য চোখ লেগে আসছিল, খুব ঘুম পাচ্ছিল, একটা তন্দ্রা একটা ভাব। ঠিক তখন হঠাৎ করে আচমকা চাপা ব্রেকে ভ্যানটি একেবারে চলা বন্ধ হয়ে যায়। তিনি ডান পাশে তাকাতেই দেখেন যে লোকটা বসেছিল সেই লোকে নেই। সেই জায়গায় একটা বিড়াল বসে আছে। ভ্যান চালক কিছু না বলেই দৌড়ে পালিয়ে যাচ্ছেন। ভাইয়া খুব ভয় পেলেন। ভীতু দৃষ্টিতে সামনের দিকে তাকাতে দেখেন সেই মেয়েগুলো আসলেই কোনো মেয়ে নয়, তাদের পুরো শরীরটাই ঢাকা ছিল কালো একটা বোরকা দিয়ে, এবং অজানা এক রাগের দৃষ্টি নিয়ে তারা এখন তাকিয়ে আছে। কি ভয়ানক চোখ, আগুনের মতো চলছে 4টি চোখ। ভাইয়া এটা দেখে হেডফোন মোবাইল ছেড়ে দিয়ে প্রাণপণে দৌড়াতে থাকেন। কোথায় যাবেন জানেন না, এবং কোথায় যাচ্ছেন সেটাও জানেন না। দৌড়াতে একটা গর্তে পড়ে যান। গর্তের ভেতরে খুব অন্ধকার। তিনি পকেট থেকে দেশলাই বের করে একটা টিপ দেন, লাইটার বের করে টিপ দেন, এবং তিনি কোথায় আছেন সেটা দেখার পরে তিনি সেন্সলেস হয়ে যান। তিনি দেখেন যে পচা গলিত দুর্গন্ধযুক্ত লাশের ওপর বসে আছেন তিনি একটা কবরের ভেতর। কতক্ষণ যে সেন্সলেস অবস্থায় ছিলেন সেটা তখন তিনি বুঝতে পারেননি। পরের দিন সেন্স ফিরলে তিনি দেখেন সেই কবরের লাশের সাথেই তিনি শুয়ে আছেন। তিনি বাইরে আলো দেখতে পান, কিন্তু লাশের সাথে শুয়ে থাকাটা তিনি সহ্য করতে পারেন না। লাশটা দেখে আবার সেন্সলেস হয়ে যান। সেন্সলেস থাকতেই একটা দিন অতিবাহিত হয়ে যায়। পরে আবার যখন সেন্স ফেরে তখন রাত, কিন্তু তিনি কবরেই আছেন। তিনি সাহস করে উঠে আসেন। বাইরে সেই অন্ধকার রাত। তিনি আবার দৌড়াতে থাকেন। তিনি বুঝতে পারেন যে এটা একটা কবরস্থান, কিন্তু জোরে দৌড়ানোর পরেও এটার কোনো শেষ খুঁজে পাচ্ছেন না। তিনি আবার দৌড়তে থাকেন প্রাণপণে, চিৎকার করতে থাকেন। অন্ধকারে কিছু মানুষের কথা শুনতে পান দূর থেকে ভেসে আসছিল। তিনি সেই দিকে তাকিয়েই দৌড়তে থাকেন আর খুব চিৎকার করতে থাকেন, আমাকে বাঁচাও। খুব খুব কষ্টে সেখানে পৌঁছান এবং তাদের মধ্যে একজনকে জড়িয়ে ধরেন। তিনি একটু পরে বুঝতে পারেন যে যাকে তিনি জড়িয়ে ধরেছেন তার শরীরে কোনো কাপড় নেই, সমস্ত লোমে ঢাকা। এক ঝটকায় তাকে ফেলে দেয়। তিনি তাদের দিকে তাকিয়ে দেখতে পান কিছু মানুষ রক্তবর্ণ চোখ করে তার দিকে তাকিয়ে আছে। তিনি আল্লাহু আকবার বলে চিৎকার দেন। তারপরে আর কিছু মনে নেই। 3 দিন পরে মসজিদের ইমাম ফজরের ওয়াক্তে তাকে রাস্তায় পান, এবং ইমাম সাহেব মসজিদে রাখেন আমার কাজিনকে। আমরা ওনাকে জীবিত অবস্থায় নিয়ে আসি। তিনি এখনো অসুস্থ। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাজ্জাদ, আমি এসেছি মালিবাগ থেকে। ওকে, আপনার ঘটনায় চলে যাই। আচ্ছা আসল ভাই, যেটা হয়েছে এই ঘটনাটা ইন্ডিয়াতে ঘটা। আমি তার আগে একটু শুরুতেই বলে দিতে চাই একটা জিনিস, সেটা হচ্ছে যে এইবার তো অনেকে বাড়ি যাওয়া শুরু করেছেন ঈদে, জি, এবং অনেকে ঈদে বাড়ি যাবেন, অনেকে চলেও গেছেন এর মাঝখানে। কিন্তু যারা যাবেন ঘটনাটা তাদের জন্য, এবং যারা এখন স্টেশনে, কমলাপুর স্টেশনে ট্রেনের টিকিট কাটার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে তাদের জন্য, মানে যারা মোটামুটি নিশ্চিত যে ট্রেনের টিকিট নিয়ে ট্রেনে করেই বাড়ি ফিরবেন। ঘটনাটা ঘটেছে পুরোপুরি ট্রেনে, হ্যাঁ, অথবা আজকে রাতে যাচ্ছেন। ঘটনাটা পুরোপুরি ট্রেনের একটা ঘটনা। আমরা শুনবো সাজ্জাদ ভাইয়ের কাছ থেকে। জি আচ্ছা রাসেল ভাই, যেটা হয় এটা গত বছরের একটা ঘটনা। আমি গত বছর আমার ট্রিটমেন্ট পারপাসে ইন্ডিয়ার মাদ্রাজে যাওয়া হয় আমার। তো যেটা হয় যে মাদ্রাজ থেকে আমি ওই হাওড়ার দিকে রওনা দিই রানিং একটা ট্রেনে, রাতের একটা ট্রেনে আর কি, প্রিমিও এক্সপ্রেস সেই ট্রেনটার নাম। তো ট্রেনটা ছাড়ে বিকেল 5টায় মাদ্রাজ থেকে আর কি। তো যেটা হয় আমার ট্রেনের সিটটা ছিল আপনার 3 টায়ার এসি, এই সিটে আমার সিটটা অ্যারেঞ্জ হয়েছিল আর কি। তো একটু রাসেল ভাই বলে নেই, অনেকের এক্সপিরিয়েন্স থেকে থাকবে, ট্রেনটার প্যাটার্নটা একটু বলতে হবে আমার ঘটনার জন্য এটা সম্পৃক্ত। সেটা হয় যেটা ওই 3 টায়ার এসিতে একটা রেক্টাঙ্গুলার ব্লকে যেটা হয় লেফট সাইডে 3টা সিট থাকে, রাইট সাইডে আরো 3টা সিট থাকে, এবং তার অপোজিটে আরো 2টা সিট থাকে। এই 8টা সিট থাকে একটা নির্দিষ্ট রেক্টাঙ্গুলার একটা স্পেসের দিকে। তো আমার সিটটা পড়ে ওই লেফট সাইডের নিচে, আর আমার কাজিনের সিটটা পড়ে রাইট সাইডের নিচে আর কি। তো আমরা এরকম যাচ্ছিলাম। তো আমার যেহেতু পোস্ট অপারেটিভ একটা সিচুয়েশন ছিল, তো আমার এমনিতে পেইনের কারণে ঘুম আসছিল না আর কি ট্রেনে।
তো আমার কাজিন আমাকে বললো যে ভাইয়া তুমি যেহেতু অপারেশন হয়েছে, তুমি একটা পেন কিলার এবং একটা স্লিপিং পিল খেয়ে নাও। তো আমি অ্যাজ ইউজুয়াল সেটা করলাম, বাট আমার আসলে রানিং কোনো ভেহিকেলে ওই ঘুমটা আসে না আর কি, জার্কিং এর জন্য হোক বা যে কোনো কারণে হোক আমার ঘুম আসছিল না। আচ্ছা। তো ওই যেটা হয় রাত 11টার দিকে সবাই শুয়ে পড়ে আর কি, ওই ইয়াতে স্লিপিং বেডগুলোতে সবাই শুয়ে পড়লেও আমার ঘুম আসছিল না আর কি। তো আমার একটু ঝিমানোর মতো আসলো আর কি। রাত 1টার দিকে আমি খেয়াল করলাম, যেহেতু আমি লেফট সাইডে শুয়ে আছি, ঠিক অপোজিটের যে দুইটা টায়ারের একটা লোক নিচের, সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর কি, এটা আমি খেয়াল করলাম। তো তাকিয়ে থাকতেই পারে, হয়তো তার ঘুম আসছে না, সে আমাকে অবজার্ভ করছে, আমি এটা নর্মালি নেই। তো আমি আবার এক পাশ ফিরে আবার শোয়ার চেষ্টা করি। তো তখন দেখলাম ওই লোকটা, যে লোকটা আমার দিকে তাকিয়ে ছিল, সে এবার দাঁড়িয়ে আমার পায়ের দিকে কি যেন দেখছে আর কি, আবছা আলোতে আমি যেটা বুঝতে পারছি আর কি। তো আমি তখন আমার একটু হয় যে তার ডাউটফুল অ্যাটিটিউডটা, সে কি কোনো কোনো অ্যাটেম্প নিচ্ছে কিনা। তো আমি তাকে আর চোখে অবজার্ভ করতে থাকি যে আমার সাথে আবার পাসপোর্ট ডলার ছিল চোর কিনা। ট্রেনে তো অনেক ধরনের লোকজন থেকেই থাকে। তো আমি এবার যেটা করলাম, আমি ঘুমের ভান ধরে তাকে অবজার্ভ করতে থাকলাম, যে দেখি আমার নড়াচড়া বন্ধ, এবার দেখি সে কি করে। তো একটা পর্যায়ে সে আমার পায়ের থেকে ঝুঁকতে ঝুঁকতে একবার আমার ঘাড়ের কাছে এসে উকি দিল। তখনই আমি জাস্ট টার্ন করলে বললাম, হোয়াট হ্যাপেন্ড, মানে কি, আপনি কি চাচ্ছেন, মানে আপনি বলেন, আমি অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমাকে ফলো করছেন বা কি বলেন। তখন বললো যে লোকটা ছিলেন বিহারি বাঙালি একজন আর কি, ভাঙা তিনি বাংলা পারেন, বাংলা ভালোই পারেন। আচ্ছা। তো উনি বললেন যে দেখেন, আমাকে ভুল বুঝবেন না, আসলে আমি একটা জিনিস দেখছিলাম আর কি। আমি বললাম কি দেখছিলেন, কি ব্যাপার, আসলে বলেন আপনার মোটিভ কি বা কি। বলে আসলে এখানে তো অনেকে শুয়ে গেছে, আপনি যদি কিছু না মনে করেন তাহলে ক্যান্টিন বা আমরা ওই বগির যেটা জয়েন্ট করা প্লেস, ওইখানে যে একটু কথা বলি, আমি আপনাকে একটু এক্সপ্লেইন করি কেন আমি আপনাকে এরকম ভাবে অবজার্ভ করছিলাম আর কি। তো আমি তখন ভাবলাম যে আমারও ঘুম আসছে না, মধ্যরাতের একজন সঙ্গী পাওয়া গেল, এবং দেখি কি ব্যাপারটা কি আসলে। তো উনি যেতে যেতে বললেন, আসলে আমার ট্রেনে একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, এর জন্য আসলে আমি আপনাকে অবজার্ভ করছিলাম আর কি, সেটাই বলবো। তো সেটা বলার জন্য উনি আমাকে ক্যান্টিনে নিয়ে যায় আর কি। তখন যেটা বললেন, ভদ্রলোক বললেন যে উনি বিহারি বাঙালি, উনি বিজনেসের পারপাজে ওনার প্রায় আপনার চেন্নাইতে মাদ্রাজ যেটা আর কি ওল্ড, সেখানে যাওয়া আসা হয়, এবং এই রানিং রাতের ট্রেনেই ওনার একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে, এবং উনি এমন একটা কিছু দেখেছিলেন যেটা উনি আমার মধ্যে আর কি খুঁজছিলেন ওই জিনিসটা আর কি, এর জন্য আমাকে দেখছিলেন। তখন আর কি উনি ঘটনায় গেলেন আর কি। তো আমিও শুনলাম ঘটনাটা এরকম যে তারও কয়েক বছর আগে উনি এরকম রাতের ট্রেনে যাচ্ছিলেন, এবং উনি তখন আমার সিটটা যেটা আর কি লেফট সাইডের লোয়ার টায়ার আর কি, যেটা ওখানে উনি যাচ্ছিলেন এবং উনি শুয়ে শুয়ে যাচ্ছেন। তো ওনার ঘুম আসছে না, রাত্রেবেলা ঘুম আসছে না, ভালো কথা, সে যাচ্ছে বিভিন্ন কথা চিন্তা করছে, বিজনেসের কথা। এক পর্যায়ে উনি একে রাসেল একটু বলে নেই, উনি যখন ট্রেনটায় উঠেন আর কি, রানিং রাত্রের ট্রেনটায় যেটা উঠেন, তো উনি অ্যাট এ গ্লেন্স বা একটা সিম্পল অবজারভেশন উনি খেয়াল করেন যে পুরো বগিটা বা ট্রেনটা মোটামুটি ফুলফিল ছিল যাত্রীতে আর কি, এবং মোটামুটি বোঝাই আর কি। রাতের ট্রেনগুলো ওইভাবেই যায়, লং ডিস্টেন্স 24 আওয়ার্স এটা নেয় আর কি, মাদ্রাজ টু হাওড়া। তো উনি এবং যেটা হলো ওনার যে ব্লকটা আর কি, ওখানেও 6 জন এবং উল্টা পাশে 2 জন, 8 জন, এরা ওনাদেরকে উনি দেখেছেন উঠতে, বা টুকটাক হয়তো কথাও হয়েছিল বিকেলের দিকে। তো উনি হঠাৎ করে রাত্রে ওই পাশ ফিরে দেখলেন আর কি, এবং উনি কিন্তু সজাগ, পাশ ফিরে দেখলেন ওনার পাশের যে মানে রাইট সাইডের লোয়ার টায়ারের যে প্যাসেঞ্জার, উনি আপনার নেই, শুয়েও নেই, বসেও নেই সিটে। তো ওনার একটু খটকা লাগে, কি ব্যাপার, আমি তো এখানে আমি এখানে জেগে আছি, কেউ গেলে তো আমি একদম, এটা তো দেখেছেন আসলে খুব ন্যারো থাকে, পাশে থাকলে এটা বুঝবেই যে কেউ। উনি ভাবলেন হয়তো যেতেই পারে, আমি হয়তো অন্য কিছু নিয়ে ভাবছিলাম, উনি এই ফাঁকে হয়তো ওয়াশরুমে গিয়েছে, উনি ওয়েট করতে থাকে যে দেখি আসে কিনা। তো একটা সার্টিন টাইমটা যাওয়ার পরে উনি আসছে না, তখন ওনার একটু খটকাটা বেড়ে যায় যে কি ব্যাপার, উনি গেল সেটা দেখলাম না, আসলো এটাও আমি দেখছি না, ব্যাপারটা কি। তখন এক পর্যায়ে উনি মানে দাঁড়িয়ে যায় আর কি, ওনার ওই টায়ার থেকে বসার তো সুযোগ নেই, যেহেতু মিডল টায়ারটা মাথায় লাগবে, উনি কিন্তু ওনার থেকে দাঁড়িয়ে ঠিক ওনার হবে লেফটে আর কি, রাইটে উনি দেখতে থাকেন যে ওই মিডল টায়ার, আপার টায়ার, ওখানেও কোনো প্যাসেঞ্জার নেই। আচ্ছা। তো ওনার এইখানে উনি বেশ এখন শকড হয়ে যান, এবং উনি বেশ ঘাবড়ে যান যে এটা তো পসিবল না, নিচের জন্য নাই,
এই পাশের দুজনে উনি আবার টার্ন করে ওনার উপরের মিডল টায়ার এবং আপার টায়ারে খেয়াল করেন, ওখানেও কেউ নেই এবং ফাঁকা হয়ে গেছে, পুরো ফাঁকা, মানে ওই স্কোয়ারটায় কোনো প্যাসেঞ্জার নেই এবং অদ্ভুত ব্যাপার, কিন্তু অদ্ভুত ব্যাপার উইদিন দ্য মোমেন্ট, এবং এটা কেউ কোথাও যায়নি। এবং উনি তার ঠিক অপোজিটের যে দুইটা টায়ার থাকে ওই করিডোরের সাথে লাগোয়া থাকে, দেখেছেন ওইখানেও কেউ নেই। এইবার উনি থরথর করে কাঁপতে থাকেন এবং বললেন যে আমি আসলে তখন আমার নিজেকে ধরে রাখতে পারছি না, আমাকে যেটা উনি বললেন। তো উনি চেষ্টা করছেন উনি নিজেকে মানে জাস্ট এই করার জন্য যে অটো সাজেশন টাইপের দেওয়া, যেটা আমি হয়তো ড্রিম দেখছি অথবা আমি হেলুসিনেট করছি আর কি। তো উনি যেটা করেন, উনি ভাবেন যে আমি একটু মাথায় বা পানি দিয়ে আসি বা একটু ফ্রেশ রুমে যাই। তো উনি যেটা করতে থাকেন, ওই ওনার স্পেস থেকে বের হয়ে ডান দিকে যে ওনার যে ওয়াশরুমটা থাকে ওই দিকে উনি আগাতে থাকেন। তখন দ্য মোস্ট স্ট্রাইকিং থিং হ্যাপেন্ড হয়, তখন উনি দেখেন যে ওই যে ওয়াশরুমে যাওয়ার যে লেফট বাকি যে স্পেস গুলা, যেখানে এরকম 8টা করে প্যাসেঞ্জারের জায়গা, ওখানেও কোনো প্যাসেঞ্জার নেই। আচ্ছা, মানে এইটা দেখার পরে ওনার আর তো কোনো মানে পজিশনই নেই যে আমার জায়গায় নেই, পুরো ট্রেনের একটা পার্টের কোনো জায়গায় কোনো প্যাসেঞ্জার নেই, পুরো ব্ল্যাঙ্ক যাচ্ছে। তারপরে উনি নিজেকে সামলে কোন রকমে ওয়াশরুমে যান। ওয়াশরুমে যে উনি যেটা করেন, আপনার হাত মুখ ধুলেন, মাথায় পানি টানি দিলেন, ঘাড়ে পানি টানি দিলেন, তারপরে উনি একটু স্বাভাবিক হলেন আর কি ওই সিচুয়েশনটায়। তারপর যেটা করেন, উনি ব্যাক করেন যে যাই আমার স্পেসে আমি আবার চলে যাই। তখনই যেটা হয় উনি দেখলেন যে কি ব্যাপার, আমি তখন কি দেখলাম, ভুল দেখলাম কিনা। উনি যখন ব্যাক করতে নিলেন দেখলেন যে ওই আবার তো সবাই আছে, মানে আবার নর্মাল আর কি, যারা যাত্রী ঘুমাচ্ছে, কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে, বালিশ টালিশ। উনি বললেন যে জাস্ট রিলিফ, আমি কি দেখলাম, এটা হেলুসিনেট করলাম না ড্রিম দেখলাম, যাক উনি আমি আসলেই ভুল দেখেছি উনি নিশ্চিত এবার, ঠিক আছে, যাক উনি নিজে মানে নিজেই হয়তো হাসছেন এরকম। তো উনি আসছেন, আস্তে আস্তে এক পর্যায়ে 3-4টা রেক্ট্যাঙ্গুলার শেপের যে কমন স্পেস ওগুলা পারানোর পরে ওনার জায়গাটা চলে আসার পরে উনি দেখলেন যে উনার যেহেতু এখন উনি এই দিক দিয়ে ঢুকছেন, ওনার রাইট সাইডে আর কি দেখছেন যে ওইখানেও তো দিব্যি ওই ভদ্রলোক যেটা ছিলেন, তারপর একটা কাপল ছিল আর কি। উনি যখন ওই যে ট্রেন ছাড়ে ওনার তো দিব্যি শুয়ে আছে। তা আমি এটা কি দেখলাম, কি ভয় পেলাম, কি অবস্থা, যাক উনি মনে মনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ যেটা উনি ফিল করলেন, যেটা সবচেয়ে এখানে টুইস্টার আসল ভাই, যে ওনার পায়ে একদম নিচে একটা পায়ের টাচ লাগছে একদম নিচের টায়ার ওই জায়গায়, মানে ওনার জায়গা থেকে। উনি যাক যেহেতু উনার মানে যেহেতু আবার স্বাভাবিক হয়েছেন, উনি এটাকে আবার ওইভাবে আমলে নেন, যে ভাবলেন কেউ মিসপ্লেসিং এর কারণে ওনার সিটে হয়তো এর মধ্যে শুয়ে গেছে, উনি এভাবে দেখলেন। কিন্তু ভুল করে ওনার টায়ারে উনি কেউ শুয়ে যেতেই পারে। উনি আরটু কাছে যেটা দেখলেন, এরপরে আর আসলে আর ওনার এতক্ষণ যা হলো এটা আর কোনো ইকুয়েশন তিনি মিলাতে পারলেন না। উনি যে দেখলেন বা উনি যেটা দেখলেন আর কি, যেটা সত্যি রাসেল ভাই এটা কতটুকু ক্রেডিবল, উনি যতটুকু বলেছে আমার কাছে ক্রেডিবলই মনে হচ্ছে, যে উনি দেখলেন উনি শুয়ে আছে ওখানে। হাউ অ্যাবসার্ড, মানে ওই যে পাটা টাচ লেগেছিল ওইটা উনারই পা, উনার টায়ার থেকে উনি উঠে ওয়াশরুমে ফ্রেশ হয়ে এসে দেখেন যে উনার সিটে উনি শুয়ে আছে। এরপরে রাসেল ভাই উনি যেটা আমাকে বললেন যে উনার তারপরে এর মধ্যে একটু মিস করে গেছি রাসেল ভাই, যেটা হচ্ছে উনি আমার মতোই বেশ লম্বা ছিলেন আর কি। তো ওই লোয়ার বেডে উনার পাটা আটতো না, একটু বের হয়ে থাকতো আর কি। আপনারও সেদিন তাই হয়েছিল? এবং আমিও ওই প্যাটার্নের ছিলাম এবং ওইটাই উনি খেয়াল করছিল। যেটা হয়, তো যেটা বলি রাসেল ভাই, ফিনিশিংটা বলি, যেটা হয় উনি ওই পায়ে টাচ লাগার পর এবং নিজের বেডে দেখে আর নিজেকে রাখতে পারলেন না, উনি ওইখানে সেন্সলেস হয়ে যান। সকালবেলা উনার যারা সহযাত্রী তারা ভোরবেলা ডাকতে থাকেন যে ভাইয়া কি ব্যাপার, আপনি কি নিচে শুয়ে আছেন কেন, আপনি কি মানে ঘুমে পড়ে গেছেন, মানে জাস্ট নিচে শুয়েছিল, যে সেন্সলেস হয়ে পড়ে গেছে উনি। তো বলতেছে, উনি তখন ভাবলেন যে কি বলবো না, উনি বললো না আমি আসলেই মানে ওই টায়ার থেকে আমি পড়েই গিয়েছি আর কি। তখন আর কি ওনারা যেটা বললো যে আচ্ছা ঠিক আছে, ওকে দ্যাটস ওকে। তো রাসেল ভাই যেটা আমি আগে যেটা বলেছিলাম সেটার সাথে একটু রিলেট করি। তো উনি ওই দিন আমাকে ওই কারণে অবজার্ভ করেছিলেন, যেটা বললেন যে ঠিক আমার শুয়ে থাকা, আমার পা বের হয়ে থাকা, এবং সেটা উনি ওই দিন যেটা এক্সপিরিয়েন্স করেছেন একই রানিং ট্রেনে রাতে, সেটা দেখে উনি আবার ঘাবড়ে গিয়েছিলেন যে উনি কি আবার ওনাকেই দেখছেন কিনা, এটা ভেবে উনি ভয় পেয়েছিলেন এবং উনি আমাকে এর জন্যই বারবার ওইভাবে মেটিকুলাসলি আমাকে দেখছিলেন। এবং ওরকম ভাবে একবার পায়ের দিকে একবার ফেসের দিকে এইভাবে দেখছিলেন। তো এটাই ছিল ঘটনা আসলে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। বীরের কাছে তার ঘটনাটা বেশ বড়, এখন সেটা সম্ভব না। আপনি আপনার সেকেন্ড ঘটনাটা যদি একটু বলতেন সাজাদ ভাই। আপনি দুটোর মধ্যে, আপনার সেকেন্ড মানে দুটো আছে, তার মধ্যে থেকে যে কোনো একটা বলেন।
আপনি মাঠের ঘটনা বলতে পারেন। জি, মিষ্টির দোকান কোনটা? আপনি মিষ্টির দোকানের ঘটনা বলতে পারেন, মানে যে কোনো একটা, মানে আপনি যেটা বলতে চান আপনি বলেন, অসুবিধা নাই। আচ্ছা, এই ঘটনাটা আমি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে শুনেছি, ইউনিভার্সিটির ছোট ভাই। এটা ওদের এলাকায় প্রচলিত একটা ঘটনা। এটা তো ঘটনায় চলে যায় রাসেল ভাই। সেটা হয় যে ওই আমরা কি করি, আমরা রাসেল ভাই যেটা শুনি বা অবজার্ভ করি বা দেখি যে মধ্যরাতে এই ধরনের ঘটনা ঘটে থাকে, কিন্তু মধ্য দুপুরের কোনো ঘটনা এটা সত্যি অনেক আনইউজুয়াল। এর জন্য আসলে ঘটনাটা আমি আজকে শেয়ার করছি। তো এই ঘটনাটা মধ্য দুপুরে ঘটে যাওয়া একটা আনইউজুয়াল ঘটনা এটা। তো ওই যেটা হয় ওদের গ্রামে আর কি, আমার যে ছোট ভাই বলেছে ঘটনাটা, ওদের গ্রামে একটা খুব বড় একটা মাঠ আছে আর কি, প্রকাণ্ড একটা মাঠ। সেই মাঠটার একটু বিবরণ আমি দিই। সেটা হচ্ছে মাঠের এক সাইডে আপনার বাঁশঝাড়, আরেক সাইডে আছে একটা মসজিদ, আরেক সাইডে বিল, আর আরেকটা সাইডে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে মাঠের একটা কম্পোজিশন। তো এখন যেটা হয়, ওই মাঠটাকে আবার অনেকে ইউজ করতো কি ওই শর্টকাট হিসেবে আর কি, রাস্তা দিয়ে না যেয়ে শর্টকাট হিসেবে মাঠটা ইউজ করতো। এই ঘটনাটা ঘটে একজন ফেরিওয়ালার সাথে আর কি, যিনি আপনার ওই বিভিন্ন বেকারি আইটেম, রুটি, পাউরুটি, বিস্কিট, এগুলো গ্রামের বিভিন্ন বাড়িতে যে দিতেন, ইন রিটার্ন সে টাকা বা অনেক সময় যে প্লাস্টিকের পুরাতন জিনিস সেগুলো নিতেন আর কি। তো এরকম উনি গ্রামে বিভিন্ন জায়গায় রুটি, পাউরুটি, বিস্কিট এগুলো ফেরি টেরি করে এরকম প্লাস্টিক এই নিয়ে ঝাঁকাটা নিয়ে সে চলে যাচ্ছে আর কি, মাঠ দিয়ে আপনার সে তার ডেস্টিনেশনে চলে যাচ্ছে আর কি, এরকম মধ্য দুপুরে। তো যাচ্ছে, তো মাঠের মিডলের দিকে সে সম্ভবত আর কি তখন। তো মাঠের মিডলের দিকে যাওয়ার পরে হঠাৎ কান্না মিশ্রিত এবং নাকি সুরে একটা কেউ তাকে পিছন থেকে বলছে, এই আমাকে একটা রুটি দে, নাকি সুরে বলছে। তো একটা রুটি দে, ভালো কথা, সে রুটি দিতেই পারে, কিন্তু যেটা হয় তার মাথায় প্রচন্ড ঝাঁকাটা থাকার কারণে সে আসলে ওইটা একটু রিল্যাক্টেন্ট হয় এখন, যে তখন বলে যে এখন পারবো না, পরে নিও, এই বলে সে আসলে তাকে করতে চায় আর কি, ডিনাই করতে চায়। সে হাঁটতে থাকে তার মতো, কিন্তু পেছন থেকে আবার ওইটা এই একটা রুটি দে আবার বলতে থাকে। তো তখন এরকম কয়েকবার বলতে থাকে এবং তার পিচ যখন ছাড়ছে না, তখন সে একটু বিরক্ত হয়ে যেটা করে যে ঝাঁকিটা নামিয়ে জাস্ট আপনার পিছনে ঘুরেই সে দেখলো যে রুটি নেই বলে পিছনে জাস্ট ঘুরেই দেখছে যে নাই, কেউ নাই সেখানে, নোবডি ওয়াজ দেয়ার। এবং মাঠটা আসলে আপনাকে যেটা বলেছি, প্রকাণ্ড একটা মাঠ, এবং সেখান থেকে কারো পক্ষে মানে ভ্যানিশ হওয়া ছাড়া দৌড়ে পালানো বা কোথাও পালানো, মানে যেহেতু খোলা মাঠ, সম্ভব না এটা। মানে সে নাই, যে কণ্ঠস্বরটা বা যেটাই হোক, যেটা যেই এক্সিস্টেন্সটা তার পিছু নিয়েছিল সেটা নাই। সেটা তাকে প্রচন্ড শক হয় সেই ইনসিডেন্টের কারণে, এবং পরবর্তীতে সে দীর্ঘদিন অসুস্থ থাকে, এটা শকটা সামলাতে পারে না, এবং দীর্ঘদিন অসুস্থ থাকার এক পর্যায়ে আমি যেটা শুনেছি পরে, যে মাসখানিক পরে সে মারা যায় আর কি, এই শকে আর কি, আফটার শক। হ্যালো রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না? সবাই বলে আপনি ভালোর দলে, আর আমিও সেটাই বিশ্বাস করি। আমি জাকিয়া বনশ্রী থেকে বলছি। আজকে আমি যে ঘটনাটি বলবো সেটা আমার এক মামা শ্বশুরকে নিয়ে। ঘটনাটা ভয়ের কিনা জানি না, বাট নিঃসন্দেহে অস্বাভাবিক। শুরুতেই আমি বলবো ঘটনার সব ক্যারেক্টার এবং প্লেস গুলোর কথা, কারণ আমি চাই যে কোনো লিসনার যদি ঘটনাটি সম্পর্কে আরো বেশি ইন্টারেস্টেড হন, যেন ওনারা সরাসরি ওখানে যেয়ে ঘটনাটি দেখতে পারে। তো যাই হোক, সরাসরি ঘটনায় চলে আসি। যার ঘটনা, তিনি আমার বড় মামা শ্বশুরের খুব কাছের ফ্রেন্ড, একদম ক্লোজ ফ্রেন্ড। ওই মামার নাম জামাল উদ্দিন। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানার ফকির বাজার গ্রামে। আর আমার নানা শ্বশুরের বাড়ি তার পাশের গ্রাম, যে গ্রামটির নাম হচ্ছে দক্ষিণ গ্রাম। তো পাশাপাশি দুটো গ্রাম, ওনারা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছেন, এবং দুটি গ্রামই ইন্ডিয়ার বর্ডারের খুব কাছাকাছি। ওই এলাকার সকলেই ঘটনাটি সম্পর্কে জানে। সময়টা যখন ঘটনাটা ঘটে, সময়টা 1985 সালের দিককার কথা, যখন জামাল উদ্দিন মামার বয়স 21-22 বছর, এবং আমার বড় মামা শ্বশুরও সেম এইজের। ওই সময়টাতে সাডেনলি কলেরা এবং ফিভার হয়ে জামাল উদ্দিন মামা মারা যান। তো মারা যাওয়ার পরে, যেহেতু আমার নানা শ্বশুরের পরিবার তাদের খুব কাছে ছিল, তারা সরাসরি থেকে জানাজা, দাফন কাফন এবং কবর দেওয়ার প্রক্রিয়াটা সম্পন্ন করে। তো আমার নানা শ্বশুর, যিনি জানাজা এবং দাফন কাফনে অংশগ্রহণ করেন, উনি ঘটনার সাক্ষী, উনি এখনো বেঁচে আছেন। এছাড়াও রিলেটিভ সহ গ্রামের অনেক লোক যারা ওই সময় উপস্থিত ছিলেন, তারাও এখনো বেঁচে আছেন এবং তারাও ঘটনাটার সাক্ষী। একটা সময় পর্যন্ত নিয়মিত কবর জিয়ারত, দোয়া কালাম,
বিভিন্ন সময় মিলাদ দেওয়া, দেখাশোনা এগুলো চলতে থাকে। সময়ের সাথে সাথে ধীরে ধীরে এগুলো কমে আসে। তো আপনারা হয়তো ভাবছেন যে এটা আবার কেমন ঘটনা হলো, যে মানুষটা মারা গেল সেখানে তো সব শেষ হয়ে গেল, এখানে আবার ঘটনা কি? বাট ঘটনাটি বেসিক্যালি ওখান থেকেই শুরু হয়। জামালউদ্দিন মামা মারা যাওয়ার আনুমানিক 7-8 বছর পরে, নিয়ার অ্যাবাউট 92 or 3 এই সময়ের কথা, একদিন সকালবেলা 10টা-11টা হবে, ওই সময়ে জামালউদ্দিন মামা ইন্ডিয়ার পাশের যে বর্ডারটা আছে ওই বর্ডার দিয়ে কোনো ধরনের কাপড় চোপড় ছাড়া একেবারে উলঙ্গ অবস্থা হেঁটে হেঁটে গ্রামের দিকে আসতেছে। তো ওনাকে দেখে একটু প্রথমত চিনতে কষ্ট হলেও পরবর্তীতে সবাই ওনাকে চিনতে পেরেছে। তো যেহেতু সময়টা সকাল 10টা-11টা, ওই সময়ে মাঠে অনেক লোকজন ছিল, কৃষিকাজে গরু চড়াচ্ছিল এরকম লোকজন। তো তারা সবাই ওনাকে দেখে মানে জিন ভূত মনে করে, অনেকেই দৌড়ে বাড়িতে চলে যায়, কেউ ওই জায়গায় ফেন্ট হয়ে যায়। এবং জামালউদ্দিন মামা যেটা করে সেটা হচ্ছে উনি সরাসরি আমার নানা শ্বশুরের বাড়িতে চলে আসেন। এসে আমার নানা শ্বশুরের ঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, সেই পেয়ারা গাছটাতে উঠে বসে থাকেন। উনি কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা বলেন না। তো আমার মামা শ্বশুর এবং আমার নানা শ্বশুর ওনারা ঘটনাটা দেখে তো ওনারাও মানে খুবই খুবই অস্বাভাবিক একটা ঘটনা। ওনারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যে কিভাবে সম্ভব যে মানুষটাকে আমরা নিজের হাতে জানাজা পড়ালাম, গোসল করালাম, দাফন কাফন করালাম, সেই মানুষটা কিভাবে 7-8 বছর পরে ফিরে আসতে পারে। ওনারা তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না। ওনারাও প্রথমত বিষয়টিকে জিন ভূতের কোনো কিছু মনে করছিলেন। যাই হোক, একটা সময় পরে আমার নানা শ্বশুর তার বাবা মাকে তার বাড়িতে সংবাদ দিলেন। তার বাবা মা আসলেন এবং ইতিমধ্যেই গ্রামের অনেক লোক জড়ো হয়ে গেল তাকে দেখার জন্য এবং ঘটনাটি জানাজানি হয়ে গেল। তো তার বাবা মা এসে তারাও প্রথমত একটু কনফিউজড, এন্ড দেন তারা জামালউদ্দিন মামার একটা জন্মদাগ ছিল সেটা দেখে তার সাথে কথাবার্তা বলে আরো কিছু বিষয় নিশ্চিত হয়ে তেনারা এইটুকু নিশ্চিত হলেন যে এটা জামালউদ্দিন মামা। তারপরে ওনারা জামালউদ্দিন মামাকে কাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে গেলেন। তো বাড়িতে নিয়ে যাওয়ার পরে একটা দীর্ঘ সময় পর্যন্ত সবাই ওনার সাথে অস্বাভাবিক আচরণ করতো, কারণ ওনাকে কেউ স্বাভাবিক মানুষ হিসাবে মনেই করতো না। সবাই মনে করতো যে উনি জিন ভূত বা কিছু একটা ব্যাপার আছে। যাই হোক, আমরা আসলে অভ্যস্ত হয়ে যাই সবকিছুতেই একটা সময়। ধীরে ধীরে জামালউদ্দিন মামার সাথেও সবাই স্বাভাবিক আচরণ, সাধারণ আচরণ করতে থাকে। তো এবং এরপর থেকেই জামালউদ্দিন মামার লাইফে শুরু হয় কিছু অস্বাভাবিক ঘটনা ঘটা। যেমন উনি যদি কোনো জিনিস পছন্দ করে, কারো কোনো জিনিস পছন্দ করে, যেমন ধরেন আপনার কোনো শখের জিনিস বা খুব ফেভারিট জিনিস, সেটা উনি কিভাবে যেন বুঝে যায় যে এটা মানুষের ফেভারিট জিনিস। যেমন একটি ঘটনা আমি বলতে চাই। গ্রামের একজন লোক যার একটি মোটরসাইকেল ছিল, সেটি তার খুবই পছন্দের। তো জামালউদ্দিন মামা তার কাছে তার ওই মোটরসাইকেলটি চাইলো, কিন্তু ভদ্রলোক দিল না জামালউদ্দিন মামাকে মোটরসাইকেলটা। না দেওয়ার পরে একদিন পরেই তার মোটরসাইকেল গায়েব। তো মোটরসাইকেল চুরি করতে জামালউদ্দিন মামাকে কেউ দেখে নাই, নিয়ে যেতেও কেউ দেখে নাই, কিন্তু মোটরসাইকেল জামালউদ্দিন মামার বাড়িতে পাওয়া গেল। পাওয়া যাওয়ার পরে ওনাকে যথারীতি ধরে এনে গ্রাম্য সালিশ বিচার এবং ওনাকে শিকল দিয়ে বেঁধে রাখা হলো। শিকল দিয়ে বেঁধে রাখার পরে শিকলের জায়গায় রাতটা পার হতেই জামালউদ্দিন মামা তার বাড়ি। এরকম অনেক ঘটনা ঘটেছে যে ওনাকে এই ধরনের ঘটনায় 4-5 বার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং একই ধরনের ঘটনায় উনি 6-7 বার ওনাকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে। থানায় ওনাকে আটকে রাখা হলে একইভাবে উনি আগের দিন নিয়ে যায়, পরের দিন উনি বাড়িতে চলে আসে। কিভাবে চলে আসে, কিভাবে ছুটে, এগুলোর কোনো উত্তর ওনার কাছ থেকে পাওয়া যায় না এবং থানা থেকেও এগুলোর কোনো সদুত্তর পাওয়া যায় না যে উনি কিভাবে ছুটে গেল বা কিভাবে উনি বের হলো। তো যাই হোক, এছাড়া জামালউদ্দিন মামার এখন তো নিয়ার অ্যাবাউট 60 বা 65 বয়স। উনি বিয়ে করেছেন, ওনার 2টি মেয়েও আছে, তাদেরকেও উনি বিয়ে দিয়েছেন। জামালউদ্দিন মামা কিছুই করেন না বা কারো কাছ থেকে দান বা ভিক্ষা কিছুই চান না, কিন্তু ওনার সংসার দিব্যি বহাল তবিয়তেই চলে। বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে যে আমার হাজবেন্ড বা আমরা যখন ওনার বাড়িতে গেছি, উনি কোনো বাজার নাই, মামি হয়তো ওনাকে বলছে ঘরে তো কিছুই নাই, আত্মীয় স্বজন আসছে, কি করি? জামালউদ্দিন মামা খুবই নিশ্চিন্ত একটা ভঙ্গিতে বলতো চলে আসবে, সব চলে আসবে। এবং দেখা যেত যে ঘন্টাখানেকের মধ্যেই একজন লোক প্রচুর বাজার, মুরগি, 4-5টা মুরগি, গরুর গোশ, পোলাও চাল ইত্যাদি সহ নানান ধরনের বাজার নিয়ে চলে আসে। জামালউদ্দিন মামাকে কখনোই প্রশ্ন করে এর কোনো সদুত্তর পাওয়া যায় না যে এই লোকটি কে বা বাজার থেকে কখন কিভাবে এই জিনিসগুলো আসলো, কোথা থেকে আসলো। আরেকটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামাকে এছাড়াও উনি যে মারা যাওয়ার পরে ওনাকে কবর দেওয়ার 7-8 বছর পরে উনি আবার আসেন, এই বিষয়টি নিয়ে বিভিন্ন সময় অনেক লোক, ইভেন আমার হাজবেন্ডও তাকে কয়েকবার জিজ্ঞেস করেছে। আমার হাজবেন্ডকে উনি খুবই আদর করেন ভাগদা হিসাবে, কয়েকবার জিজ্ঞেস করেছে যে মামা আপনি এই সময়টাতে কোথায় ছিলেন। জামালউদ্দিন মামা এটার কোনো উত্তর দেন না এবং উনি খুবই অপছন্দ করেন এই বিষয়ে ওনার সাথে কেউ কথা বললে। এমনকি একবার উনি আমাদের বাসায় এসে, আমার যে ছোট দেবর তার একটা খুব পছন্দের ক্যামেরা ছিল, উনি ওইটা চাইলো। তো আমার দেবর যথারীতি তাকে ক্যামেরাটা দিল না। না দেওয়ার পরের দিন ক্যামেরা নাই। ক্যামেরা যখন নাই
তখন আমরা যেহেতু ওনার সম্পর্কে জানি, ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে মামা এরকম ক্যামেরাটা, তখন উনি হেসে দিয়ে ক্যামেরাটা আবার আমাদেরকে দিয়ে গেল। একটা ব্যাপার হয় যে জামালউদ্দিন মামা উনি কখনো কালারফুল কাপড় পরেন না, উনি সবসময় সাদা ধুতি সাদা পাঞ্জাবি পরেন। আর উনি কখনো মানে সাধারণ পুরুষ নিরামিকে খাবার টাবার খান না, উনি সবসময় বদনা দিয়ে পানি খান এবং যে প্লেট বাসন উনি ইউজ করেন সেগুলো সবই কাঁসার। আর একটা ব্যাপার হয় উনি বিভিন্ন সময় উনি গায়েব হয়ে যান, 2 মাস, কখনো কখনো তারও বেশি সময় বা কখনো তার কিছু কম সময় উনি গায়েব হয়ে থাকেন। কোথায় যান এইটারও উত্তর উনি কখনো দেন না। তো একবার উনি এরকম গায়েব হয়ে গেছেন। তো সেই সময়টাতে ওনাকে খোঁজাখুঁজি করতে করতে ওনার যে বাড়ি আর কি, ওনার যেখানে ফকির বাজারের পাশে একটা রাবার বাগান আছে, যেটা নাম ওই এলাকার লোকজন সবাই জানেন, ওনাকে খোঁজাখুঁজি করতে করতে 7-8 দিন পরে ওনাকে পাওয়া যায় যে উনি ওই রাবার বাগানে একটা দোলনার মতো জিনিস গাছের সাথে ঝুলিয়ে ওখানে উনি শুয়ে আছেন এবং ওখানে আরো 7-8 জন লোক যারা রান্না বান্না করছে এবং নিয়মিত ওনাকে খাওয়াচ্ছে। সেই লোকগুলোকে ওই এলাকার কেউ চেনে না, ওনারা কোথা থেকে আসছেন বা কারা ওনারা কেউ চেনে না, কিন্তু ওই লোকগুলোর সাথে জামালউদ্দিন মামা থাকে। এবং এটা যখন ওনাকে যখন এভাবে পাওয়া যায় তখন আমার হাজবেন্ড এবং তার আরো 2 ফ্রেন্ড ওখানে যায়, যে মামাকে বলে যে আমরাও তোমার সাথে থাকবো একদিন। বাট মামা বলে যে না, তোরা ছোট মানুষ, তোরা এখানে থাকতে পারবি না, তোরা চলে যা। ওদেরকে কোথা থেকে ওনার কাছে এগুলো আসে কেউ জানে না, ওদেরকে অনেক চকলেট দিয়ে বিদায় করে দেয়। তো ঘটনাটা আসলে ভয়ের হয়তো বা না, বাট আমার যখন বিয়ে হয়, আমি বিয়ের পরে এই ঘটনাটা শুনি, শোনার পরে আমি এটা প্রথমত কোনোভাবেই মেনে নিতে পারি না, কারণ আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে মানুষ মারা যাওয়ার পরে আর কখনো ফিরে আসবে না, এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। তো আমি এই প্রশ্ন অনেকবার মিলানোর চেষ্টা করেছি যে কিভাবে একজন মানুষ মারা যাওয়ার 7-8 বছর পরে ফিরে আসতে পারে। এই প্রশ্নের আমি কোনো উত্তর আজও খুঁজে পাইনি। যদি আপনাদের কারো জানা থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। ফারহান, আমরা কোন জায়গার ঘটনা শুনবো আজকে? জি ভাই, আজকে আমি আজিমপুরের একটা ঘটনা শেয়ার করবো। আঙ্কেল বলেছেন, প্রথমে আমি জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফারহান। সবাইকে অনেক শুভকামনা রইল। তো সেই সাথে আমার ঘটনায় চলে যাচ্ছি। আমার ঘটনাটা হচ্ছে আজিমপুরের, এবং আমাকে যে ঘটনা শেয়ার করেছেন আমার একটা আঙ্কেল, ওনারা ওখানেই থাকতেন এক সময় আজিমপুরে, এখন বর্তমানে নিউ ঢাকার দিকে সুইচ করেছেন। তো স্বাধীনতার যুদ্ধের আগে ওনাদের আজিমপুরে যে বাসাটা ছিল ওটা স্বভাবতই আগের যে স্ট্রাকচার সেভাবেই ছিল, এবং তখনকার সময়টাতে আজিমপুরের অবস্থা এখনকার মতো ছিল না। তো আশেপাশে অনেক গ্রামের মতো এলাকা ছিল, বন জঙ্গল ছিল, এখনের মতো এত ঘিঞ্জি পরিবেশ ছিল না। আচ্ছা, তো তখন ওনারা ওখানে থাকতেন এবং ওনাদের বাসাটা ওখানে মোটামুটি সুপরিচিত এবং রিকগনাইজড, জানতো সবাই, কেননা দোতলা বাসা খুব একটা ওখানে দেখা যেত না ওই সময়টাতে। তো ওনাদের বাসাটা মোটামুটি অনেকগুলা মানুষ একসাথে থাকতেন এবং অনেক বড় একটা বাসা ছিল। আচ্ছা, তো ওনারা যখন ছোট ছিলেন তখনকার ঘটনা উনি একটা শেয়ার করেন, এবং যেটা হয় যে ওনার যে বাবা, তো আগে আমি একটু ওনাদের বাসার স্ট্রাকচারের কথা বলি, যে পুরনো সময় যে স্ট্রাকচারটা ছিল সেটা এমন ছিল যে আশেপাশে নাকি গ্রামের মতো অনেক জায়গা ছিল, এবং ওনাদের বাসাটা মেইন রোড থেকে কিছুটা ঢালুর মতো নিচে নেমে তারপরে একটা মেঠো পথের পর তারপর ওনাদের বাসা ছিল। তো ওই সময়ের যে স্ট্রাকচারটা এখনকার স্ট্রাকচারের সাথে তুলনা করলে একদম সম্পূর্ণ ডিফারেন্ট হবে, কারণ এখন অনেক ঘিঞ্জি এলাকা আমাদের পুরান ঢাকায়। তো ওনাদের বাসার যখন এন্ট্রান্স যেটা, তারপরেই ছিল অনেক বড় একটা উঠানের মতো একটা জায়গা, এবং সেটা ক্রস করার পরে ছিল তাদের দোতলা বিল্ডিংটা, এবং ঠিক ওই বিল্ডিংটার পেছনের দিকে ছিল একটা কুয়া, এবং তার পাশে ছিল একটা বেল গাছ। আচ্ছা, তো এই বেল গাছটা নিয়ে অনেক ধরনের ঘটনা তাদের বাসায় ছোটবেলা তারা শুনতো, এবং অনেক কিছু তারা ওখানে এক্সপিরিয়েন্সও করেছিল। তো ওই বাসার যেটা নিয়ম ছিল, যে আমাকে যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, তো ওনার বাবারা যেটা হতো যে বাসায় একটা জাস্ট টয়লেট ছিল, পুরো বাসাটার জন্য জাস্ট একটা টয়লেট বরাদ্দ ছিল, এবং সেটা ছিল ওই বেল গাছটা এবং কুয়াটা ক্রস করার পরে জাস্ট ছোট একটা টয়লেট। তো এই টয়লেটটাই সবাই ইউজ করতো সারাদিন, এবং স্বভাবত যেটা হতো যে দিন শেষে টয়লেটটার অবস্থা খুব খারাপ থাকতো, যেহেতু একটা টয়লেট সবাই ইউজ করতো, এবং ওই বাসার নোংরা হয়ে যেত। আর ওই বাসার যে মেইন ছিলেন উনি যেটা করতেন যে প্রত্যেক দিন সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠে টয়লেটটা ভালো মতো নিজেই পরিষ্কার করতেন, নিজেদের বাসা নিজেই পরিষ্কার করতেন, করে তারপর গোসল টোসল করে নামাজ পড়তেন ফজরে। তো এক রাতে তো এরকম হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, মানে আমার যে ঘটনাটা বলেছেন আঙ্কেল, ওনার বাবার ঘুম ভেঙে যায়, এবং ঘুম ভাঙার পরে উনি যখন বাইরের দিকে তাকান দেখেন যে বাইরের খুব
আলো মনে হচ্ছে এরকম যে দিন হয়ে গেছে এরকম একটা, যে হয়তো ফজরের সময় হয়ে গেছে। আচ্ছা। তো উনি সেই রাত্রে আসলে খেয়াল করেনি, ওই রাতটা ছিল একটা পূর্ণিমার রাত। আচ্ছা। প্রচন্ড চাঁদের আলোতে ঝলমলে ছিল চারিদিক। তো উনি যেটা করলেন যে জিনিসপত্র নিয়ে ঝাড়ু টাড়ু নিয়ে আর কি বের হলেন, যে একবারে বাথরুমটা পরিষ্কার করে তারপর গোসল টোসল করে একবারে ফজরের নামাজ পড়ে আসবেন। তো উনি সবকিছু নিয়ে যখন ওই কুয়াটা ক্রস করলেন এবং বেল গাছের নিচ দিয়ে যখন সে যাচ্ছেন, তখন উনি দেখেন যে ওনাদের টয়লেটটা ছিল আপনার কিছুটা মেঝে থেকে উপরে সিঁড়ির মতো কিছু ছিল, এবং তারপরে টয়লেটটা আগের যুগের, অনেক আগের। হ্যাঁ, অনেক আগে। তো উনি যেটা দেখলেন যে বেল গাছটা যখন উনি ক্রস করে সামনের দিকে গেলেন, উনি দেখলেন যে টয়লেটের সিঁড়িতে কেউ একজন বসে আছে, এবং সেটা ছিল সম্পূর্ণ সাদা কাপড়ের মোড়ানো একটা মানুষ হবে, এবং একটা মহিলার মতো বসা। এবং উনি দূর থেকেই জিজ্ঞেস করলেন যে কে তুমি, মানে কে এখানে বসে আছো কেন সকালবেলা। তো উনি জিনিসটা খেয়াল করেনি যে এটা যে গভীর রাত্র, তখন এটা উনি বুঝতে পারেনি। তো উনি যখন ভালো মতো ওটার কাছে গেলেন, উনি দেখলেন যে ওটা আসলে তার মার মতো স্ট্রাকচার একদম সম্পূর্ণ, এবং উনি দেখলেন যে ওনার ওই বৃদ্ধ যে মহিলাটা বসা, ওনার সম্পূর্ণ কোকড়ানো চুলগুলো সামনের দিকে চলে আসে, এবং উনি খুব মাথাটা নিচু করে বসে আছে। তো উনি যখন মাথাটা উপরে করে ওনার দিকে তাকালেন, উনি দেখলেন যে একদম সম্পূর্ণ মানে তার মার যে চেহারা এরকমই হবে চেহারা, এবং জাস্ট পার্থক্যটা হচ্ছে এরকমই যে খুব ভয়ানক একটা দৃষ্টিতে সে তাকিয়ে আছে, এবং তার একটা চোখ ছিল সম্পূর্ণ মনে হচ্ছে কেউ ওখান থেকে মানে উপরে বের করে ফেলছে এরকম একটা চোখ, আর একটা চোখ ছিল সম্পূর্ণ ঠিক। তো এই জিনিসটা দেখার পর উনি বেশ ভয় পেয়ে যায় যে এটা কি দেখলাম আমি, আমার মাকে এই অবস্থায় দেখলাম, এটা কে আসলে, এটা কি। তখন উনি আসলে বুঝতে পারলেন যে এটা আসলে ওনার মা হবে না, এটা কোনো একটা খারাপ কিছু হবে। তো উনি তখন এক দৌড়ে সেখান থেকে চলে যে ওনার মা থাকতেন দোতলায়, তো ওনার মাকে দেখার জন্য গেলেন যে আমার মা এটা কিভাবে হয়। তো উনি যে দেখলেন যে না, ওনার মা ঠিকই ওখানে ঘুমাচ্ছে। এতে এই ঘটনার পর থেকে ভাই উনি যেটা হয় যে খুব মানসিকভাবে খুব বিকারগ্রস্তর মতো হয়ে যায়। আচ্ছা, উনি যেটা করেন যে ওই ওনার মাকে উনি ভয় পাওয়া শুরু করতে থাকেন একটা সময়। এরকম প্রায় 3-4 দিন কাটে, একটা মানসিক শক তার লাগে যে ওনার মাকে উনি মনে করেন উনি বিশ্বাস করতে পারছেন। উনি বলে যে আমার মাই হয়তো বা ভূত, এরকম কিছু একটা। তো এইভাবে এগুলো কাটে। তো এরপরে যেটা হয় যে ওই স্বাধীনতা যুদ্ধের সময় যেটা হয় যে ওই ওনাদের আশেপাশের এলাকায় ওই পাকিস্তানি যে বাহিনীরা ছিল ওনারা অ্যাটাক করে। তো এর ফলে যেটা হয় ওনারা ফুল ফ্যামিলি নিয়ে আপনার ওই বাসাটা ছেড়ে 4-5 দিনের জন্য অন্য একটা জায়গায় চলে যায়। তো ওনারা যখন ব্যাক করে আবার ওইখানে যখন সবকিছু নর্মাল হয়ে যায় এবং ওনারা যখন বাসাটায় ব্যাক করে, তো ওই যে কুয়াটার কথা আমি বললাম বেল গাছের নিচে ছিল, ওই কুয়াটাতে তারা এসে দেখে যে অনেকগুলো তারা পড়ে আছে, পচে গলে পড়ে আছে, অনেক মানুষকে মেরে ওখানে ফেলে রাখা হয়েছে। তো পরে ওই লাশগুলোকে তারা পাশে যে ক্ষেত্রে ছিল ওখানে দাফন টাফন করার পরে কুয়াটাকে ভালো মতো পরিষ্কার করে। তো এরপর থেকে যেটা হতো যে মানে একেবারে যখন স্বাধীন হয়ে যায় পরের কথা, আরো 4-5 বছর পরের কথা, তো তখন যেটা হতো যে ওই কুয়ার পাশ দিয়ে যখন কেউ রাতের বেলা যেত তখন নাকি সবাই শুনতো যে পানি চাইতো, এরকম একটা আর্তনাদ কুয়ার ভিতর থেকে শোনা যেত। তো ওই সাউন্ডগুলো যখন শুনতো মানে বাসার মানুষজন খুব ভয় পেত রাতের বেলা, মানে কুয়ার পাশ দিয়ে যাওয়ার সময় মানে মনে হচ্ছে কুয়ার ভেতর থেকে কেউ আর্তনাদ করতেছে যে আমাকে পানি দাও এরকম। তো ওই কুয়াটা আসলে একটা কাঠের দিয়ে ঢাকা থাকতো সবসময়। তো কেউ আবার সাহস করে ওটা দেখার মানে সাহস করতো না যে কি ওটার ভিতর থেকে। তো যখনই যেত আশেপাশে মানুষ রাতের দিকে, গভীর রাতের দিকে, তখন এই শব্দটা তারা শুনতো এবং ওই বাসার আশেপাশের লোকজন ওই জায়গাটাতে আসতে রাতের বেলা বেশ ভয় পেত এবং তারা বলতো যে না, ওই টয়লেটে তারা যাবে না, ওই টয়লেটে রাতের 10টার পর থেকে সবাই মানে বেশ ভয় পেত যে এই জায়গাটা আমরা অ্যাভয়েড করবো, এখানে যাব না। তো যে যার কাজ মতো সন্ধ্যার মতোই সব কাজটা সেরে ফেলতো। তো এখন তারপরেও যেটা হতো যে বাসার যারা স্থানীয় ছিল তারা চিন্তা করলো যে এটার একটা সলিউশন করতে হবে। সলিউশনের আসলে বিষয়টা যেটা ওনারা অনেক ধরনের হুজুর টুজুর নিয়ে আসলো, তারা বললো যে এই যে বেল গাছটা যেটা এটা আর কি সব থেকে খারাপ এবং এখানে কোন একটা খারাপ কিছু হয়তো বা থাকে, তো এটাকে কেটে ফেলে। তো ওনারা ওই হুজুরের কথা মতে বেল গাছটাকে কেটে ফেলার পরে সবকিছু নর্মালি হয়, আবার টুকটাক সমস্যা দেখা দেয়। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ব্যক্তির ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় আমরা যাব। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমার নাম তানভীর, আমি সেন্ট্রাল রোডে থাকি। জি। ঘটনাটি আমার এক কলিগ, ওনার নাম তৌফিক, উনি শেয়ার করেছেন আমার সাথে। উনি এবং ওনার বড় ভাই শামসুদ্দোহা তাদের একটি বিভীষিকাময় রাত কাটানোর যে অভিজ্ঞতাটা হয়েছিল সেই
কাহিনীটি আমার সাথে শেয়ার করে। 1993 সাল ডিসেম্বর ঠিক মাঝামাঝি সময়, স্থান হচ্ছে নেত্রকোনায়। উনার বাবা স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করতেন, তো সেই সুবাদে উনার পোস্টিং ছিলেন নেত্রকোনা শহরে। তো উনার বড় বোনের বেবি হবে, সেই কারণেই ওনার বড় বোন ওখানে যায় এবং ওনারা সবাই সমবেত হয় সেখানে। তো অ্যাকচুয়ালি ওনাদের মূল বাসা হচ্ছে ঢাকাতে, ওনার বাবা ওখানে থাকতেন, মাঝে মাঝে ওনার মা গিয়ে থাকতেন। তো যেহেতু নেত্রকোনার কাছাকাছি ময়মনসিংহ শহর এবং ওখানে মেডিকেল কলেজ আছে, তো ওনার বাবা ওনার মা এবং বোনকে নিয়ে আপনার ময়মনসিংহে চলে যায় বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য, এবং ওনাদেরকে বলে যায় যে তোমরা দুজনে থাকো, খবর দিলে তারপর তোমরা চলে এসো। তো একদিন পরে রাত্রিবেলায় ঠিক 8টা-9টার দিকে ফোন আসে। তো ওনাদের হচ্ছিল যে অফিস এবং বাসার প্যারালাল ফোন ছিল, তখন হলো ট্রাঙ্ক কলের সিস্টেম, 93 সালে মোবাইলে যুগ ছিল না। তো ফোন আসে, খবর দেয় যে একটা বাচ্চা হয়েছে, ছেলে বেবি হয়েছে, এবং তোমরা সকালবেলায় ভোরবেলার দিকে চলে আসো, এবং তুমি এক কাজ করো, তোমরা ওই ড্রাইভার যে আছে ড্রাইভারকে খবর দিয়ে জানো, ড্রাইভার সকালবেলায় গাড়িটা নিয়ে তোমাদেরকে পিক করে নিয়ে যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে ড্রাইভারের বাসাটা হচ্ছিল যে মূল শহরে না, শহরের বাইরে একটি গ্রামে। তো তাদেরকে যেহেতু মোবাইলের যুগ না, তাদেরকে বাসায় গিয়ে খবরটা দিতে হবে। তো এখন তারা দুইজনেই, একজন স্কুলে পড়েন, আরেকজন ইন্টারমিডিয়েট পাশ করেছেন, বড় ভাই। তো তারা এখন এত রাত্রিবেলায় ডিসেম্বর মাসে এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলায় যাবে সাহস পাচ্ছিলেন না। তো দারোয়ানের সাথে কথা বলার পরে, দারোয়ানের একটা ছেলে ছিল ছোট, সে খুব সাহসী, সে বলল যে ভাইজান কোনো সমস্যা নেই, আমার সাথে চলেন, আমি নিয়ে যাচ্ছি। তো ওনারা যেহেতু শহরের ছেলে একটু ভয় পায়, তো সাথে বুদ্ধি করে টর্চ লাইট, হারিকেন এবং লোহা পকেটে করে নিয়ে যায়। তো নেত্রকোনা ওনাদের বাসাটা যেটা ছিল 4তলা একটা বিল্ডিং, নিচতলায় হচ্ছিল ভাড়াটিয়া থাকে, দোতলায় হচ্ছিল আপনার একটা অফিস ভাড়া, এবং 3তলায় ওনারা থাকে, 4তলায় আবার ভাড়াটিয়া আছে, এবং চারপাশে হচ্ছে পুকুর দ্বারা বেষ্টিত, এবং একটা পাশে হচ্ছিল পুকুরের পাশে একটা মাদ্রাসা আছে, এবং তার পাশে একটা গ্রেভিয়ার্ড। তো যথারীতি রাত্রি 10টা-11টার দিকে ওনারা রওনা দেন, হাঁটতে হাঁটতে যায় স্টেডিয়ামের ঠিক গ্রেভিয়ার্ডটা পার হওয়ার পরে স্টেডিয়ামের পাশ দিয়ে হচ্ছিল ধুধু, ওটা মূলত বর্ষার সময় ওটা বিল থাকে, এবং শুকনো মৌসুমে এখানে ধানের চাষ হয়, এবং তখন ধানগুলো আপনার কাটা হয়ে গেছে, শুধু ধুধু মাঠ। তো যাচ্ছেন ওনারা হারিকেন হাতি নিয়ে, টর্চ লাইট দিয়ে, মাঝে মাঝে লাইটে জ্বালিয়ে। ঠিক মাঝামাঝি যখন যায়, তখন হঠাৎ করে দেখে যে একটা বেড়াল ওনাদের পথ রোধ করে দাঁড়ায়, এবং বেড়ালটার সাইজটা হচ্ছে একটু অ্যাবনর্মাল, এটা কুকুরও না, আবার বেড়ালে যে অ্যাজ ইউজুয়ালি আমরা যে সাইজটা দেখি সেই সাইজও না, এবং কালারটা হচ্ছে কালো না আবার সাদাও না, ধূসর টাইপের, এবং প্রচন্ড চিৎকার এবং শব্দ করে হচ্ছিল বেড়ালটা পথ আটকানোর চেষ্টা করছে। তো ওনারা বেশ কয়েকবার বেড়ালটাকে সরানোর জন্য বেশ করেছে। তো একটা সময় বড় ভাই বিরক্ত হয়ে বেড়ালকে একটা লাথি মারে, এবং বেশ জোরে একটা লাথি মারে। বেড়ালটা ঠিক ছিটকে 5-7 হাত দূরে পড়ে গিয়ে পরক্ষণে দেখা যায় বেড়ালটা তাদের পায়ের কাছে আবার চলে এসেছে। মানে এত দ্রুত বিষয়টা হয়, ওনার মানে ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, এই বেড়ালটাকে লাথি দিয়ে এত দূরে চলে যাওয়ার পরে আবার এত তাড়াতাড়ি এখানে আসে কিভাবে। তো যাই হোক, পরে যে ছেলেটা, যে দারোয়ানের যে ছেলেটা ছিল, সে তার হাতে একটা লাঠি ছিল, সে লাঠিতে বিড়ালটাকে সরিয়ে দেয়। বিড়ালটা একটা পাশে একটা ছোট একটা গাছ ছিল, গাছের উপরে উঠে গিয়ে ওখান থেকে চিৎকার দেওয়া শুরু করে। তো তারা যথারীতি ওই অবস্থায় হচ্ছে ড্রাইভারের বাসে গিয়ে ড্রাইভারকে খবর দেয়। ড্রাইভার বলে যে ভাইজান অসুবিধা নেই, আমি ভোরবেলায় পৌঁছে যাব, আপনাদেরকে নিয়ে যাব ময়মনসিংহে। তা আসার সময় তারা দুরু বুকে আসে, কিন্তু তখন আর বিড়াল বা অন্য কোনো কিছু হয়নি। তো বাসায় আসার পরে দারোয়ানের ছেলে তো নিচে যথারীতি ওনারা 3তলা ফ্ল্যাটে চলে যায়। ফ্ল্যাটের দরজাটা হচ্ছিল আপনার ওই স্টিলের দরজা। তো ফ্ল্যাটে যাওয়ার পরে ওনাদের যে রুম আছে, সেই রুমের মধ্যে ওই বিছানার মধ্যে ওনারা শুয়ে পড়ে। একটু পরে শুরু হয় মূল ঘটনা। হঠাৎ করে তারা চিৎকার শুনে, একটা বিড়ালের ভয়ঙ্কর চিৎকার, এবং দরজার মধ্যে একটা মানুষ না, 4-5 জন মানুষ যদি ধাক্কাধাক্কি করে সেই রকম শব্দ হচ্ছে। তো তারা সাথে সাথে উঠে লাইট জ্বালিয়ে, হারিকেন জ্বালিয়ে, ওই দরজার মধ্যে একটা ফুটো ছিল, সেই ফুটোতে দেখেছে ঠিক যে বিড়ালটা ওনাদের কিছু পথ রোধ করে দিয়েছিল সেই মাঠে, সেই বিড়ালটাই ওখানে সিঁড়ির ওখানে দাঁড়িয়ে সেই দরজার মধ্যে হচ্ছে আপনার প্রচন্ড হারে ধাক্কা। মানে কোনো বিড়ালের পক্ষে এটা সম্ভব না যে এই রকম একটা মানে জোরে জোরে ধাক্কা দেওয়া, এবং গেট কিন্তু আটকানো, বিড়ালটা ঢুকলো কিভাবে। এবং আরেকটা যেটা ভৌতিক বিষয়, যেটা হচ্ছিল যে আশেপাশে যে জানালা আছে সেই শব্দগুলো ইকো হচ্ছে, মানে তারা জানালার কাছে যে যাবে যে সেই সিচুয়েশনটাও নেই।
এবং তারা ওখান থেকে চিৎকার করে বিভিন্ন মানুষকে ডাকাডাকি শুরু করেছে, দোয়া দৌড় করতেছে, এটা করছে সেটা করতেছে, কোনোতেই কোনো কিছু হচ্ছে না। এবং আরেকটা যেটা দুর্বিষহ বিষয় হচ্ছিল যে বড় ভাইটা যে লাথি মেরেছিল তার পাটা আস্তে আস্তে ব্যথা শুরু হয়ে যায় এবং ঘন্টা কয়েক পরে হচ্ছিল পাটা একদম ফুলে যায়। তো এইভাবে কাটতে কাটতে সারা রাত তারা ঘুমায়নি এবং চিৎকার চেঁচামেচি যত ডাকাডাকি করে, ফোন করা ট্রাই করেছে, ফোনেও কোনো কিছু হয় না যেহেতু ট্রাঙ্কল সিস্টেম। তো ঠিক যখন পাশে যেহেতু মাদ্রাসা আছে, আজানটা যখন দেয়, আজানটা দেওয়ার পরে দেখে যে বিড়ালের শব্দটা নেই, তখন নিচ থেকে রেসপন্স আসে যে ভাইজান কি হয়েছে। তো বললো যে এইরকম ঘটনা, তোমাদের এত ডাকাডাকি করলাম। বলে না ভাইজান, আমরা তো কোনো কিছু শুনিনি। তো যাই হোক, সকালবেলা ড্রাইভার আসার পরে তারা ময়মনসিংহে চলে যায়। ওই দিন ময়মনসিংহে যখন যাওয়ার পরে হচ্ছিল যে বড় ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায় এবং তার পাটা এত ফুলে যায়, ওখানে ডাক্তার যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাকরি করেন, ডাক্তার সবাই পরিচিত, ডাক্তার এক্সরে করেছেন, সব টেস্ট করে এবং হসপিটালাইজ হয়েছেন, কোনো কিছুতেই কোনো কিছু হচ্ছে না, ব্যথাও কমে না, ফলাও কমে না। তো পরে ওনার বাবার সাথে বিষয়টা শেয়ার করুন। ওনার বাবা ওই দিনে আবার নেত্রকোনার ফেরত আসেন এবং উনি যে পাশে যে মাদ্রাসা আছে সে মাদ্রাসার হুজুরের সাথে কথা বলে, তো হুজুর বললো যে আচ্ছা ঠিক আছে, আমি একটা পানি পড়া আর একটু তেল দিয়ে দিচ্ছি, আপনি এটা লাগান, দেখেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো উনি ময়মনসিংহে ওই দিন রাত্রেবেলায় ব্যাক করে এবং যখন ওই তেল পড়া এবং পানি করা হয়, ওনার অবস্থা অনেক ডেভেলপ হয় এবং তারপরের দিন সকালবেলা নেত্রকোনা আবার চলে আসার পরে বড় ভাইয়ের আচরণে কিছু অসামঞ্জস্যতা দেখা দেয় এবং এই বিষয় নিয়ে যখন মাদ্রাসার হুজুরের সাথে কথা বলে এবং হুজুর পরে ওনাদের বাসায় আসার পরে দেখেন যে ওনার যে পরিস্থিতি দেখে উনি বললেন যে আসলে যেটা হয়েছে যে ও পজেসড হয়েছে জিন দ্বারা। এবং ঘটনাটা হয়েছে যে যেহেতু ওইখানে আশেপাশে লোকজনের পোলাপানদের সাথে ওদের পরিচয় হওয়ার কারণে সে যেটা আপনার হচ্ছিল যে ওই বাইরে ঘুরতো। তো হুজুর যেটা ওই এক্সোসিজম যখন করেন তখন ওর মুখ থেকে যেটা ঘটনা যে জিন দ্বারা সে পজেসড হয়েছিল, সেই জিনের বাড়ি হচ্ছে দুর্গাপুর, যেটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডারের কাছে, সে একটা তার মানে সনাতন ধর্মীয় অবলম্বী জিনটা। তো সে বলে যে বলে যে তুমি একে ধরেছো কেন? তো বলে যে সে আমাকে আমার রাস্তার মধ্যে সে প্রসাব করে দিয়েছিল এবং এই কারণে আমি একে ধরেছি, একে আমি ছাড়বো না। তো যাই হোক, হুজুর অনেক চেষ্টা তদবির করে তাকে হচ্ছে ছাড়ানো হয় এবং সে হুজুর যেটা বলে যে ও চেষ্টা করেছিল যে বিড়ালের রূপ ধরে তোমাদেরকে ক্ষতি করার জন্য, কিন্তু সামহাও তারা ক্ষতি করতে পারেনি, বাট এ আজীবন তোমার পেছনে লেগে থাকবে, কখনো যদি কোনো সুযোগ পায় তখনই তোমাকে ধরবে। এবং সেই কারণে হুজুর তাকে একটা তাবিজ দিয়ে দেয় এবং কয়েকটা টিপস তাকে দেয়। একবার হচ্ছিল যে তাকে একদম কড়াভাবে নিষেধ করা হয়েছে যে তোমাকে যদি কখনো কেউ, তোমার আত্মীয় স্বজন বলো, তোমার যেই হোক, খুব ক্লোজ নিকট আত্মীয় হোক, এক ডাকে কোনোদিনও সাড়া দিবে না। এইটা হচ্ছিল তার। আর দ্বিতীয়ত হচ্ছিল যে তার পরবর্তী আচরণে সে কিছু ফিউচার প্রেডিকশন করতে পারতো, এই ধরনের কিছু সিচুয়েশন হয়েছে, কিন্তু ইনশাআল্লাহ ওই জিনটা তাকে কিছু করতে পারেনি। ওকে, থ্যাংক ইউ সালাকিন ভাই, ওয়েলকাম টু ভূত এফএম। আশা করছি যে ভালো আছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি আপনাকে অফ এয়ারে বলছিলাম যে আমার সৌভাগ্য এটা যে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় আরজে রাসেল ভাই, সেটা আমি জানতাম না। আমার বন্ধুরা আজকে যখন আমি আসছি তা আমাকে বলেছে। আচ্ছা, তো আমি তার সাথে বসে আমি আমার ঘটনাটা শেয়ার করতে পারছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনি যেমন একটা ইন্ট্রোডাকশন দিয়েছেন সুখী মানুষ, এই অনুষ্ঠানটার সাথে কেন জানি মানানসই। আমার খুব পছন্দের একটা গান, সেই জন্যই মানে বলা আর কি। তো আমরা এখন যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কোন জায়গার যদি আমাকে একটু কাইন্ডলি বলতেন। রাসেল ভাই, অনেক 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 বন্ধুরা আছেন যারা তাদের নিজেদের গল্প শেয়ার করবেন। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে যতটুকু বলা যায়। তো আমার ঘটনাটা আসলে যেটা হয়, আমি আপনাকে একটু প্রেক্ষাপটটা দিয়ে নিই। প্রেক্ষাপটটা হচ্ছে আমি লেখালেখি করি, ছোটবেলা থেকে লেখালেখি করছি। তো লেখালেখির সুবাদে যেটা হয়, আমার জীবনে কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায়, এমন ঘটনা তো যে ঘটনাটাকে একটু বলতে হয় যে একটু অতিপ্রাকৃত, কিংবা আমরা বর্ণনা করতে পারছি না, এগুলোই বর্ণনা করতে পারছি না। তো এজন্য যেটা হয়, ঘটনাটাকে অনেকেই ধরে নেয় যে অশরীরীর সাথে রিলেটেড বা এই জাতীয় কিছুর সাথে রিলেটেড। তো বিভিন্ন আমার পরিচিত, অপরিচিত, অর্ধপরিচিত মানুষগুলো এসে আমাকে বলা শুরু করে যে তাদের জীবনে ঘটে যাওয়া বা ভৌতিক, আদি ভৌতিক বা এই জাতীয় কোনো ঘটনা। তো সেখান থেকেই যে ঘটনাগুলো আমি শুনতে থাকি তার মধ্যে থেকে কিছু ঘটনা আমার খুবই আলাদা মনে হয়েছে
সেই আলাদা ঘটনার যে 1 নম্বর ঘটনা যেটা আমার মনে হয়েছে যে আলাদা, সেটা আমি আজকে আমাদের ভূত এফএম এর বন্ধুদের সাথে শেয়ার করতে চাই। তো ঘটনাটা শুরু হয় 2002 সালে, এবং আপনারা জানেন যে 2002 সাল তখন কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক ভিন্ন ছিল। তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন না, মানে এখন যারা ছিলেন আর কি। তো এটা যেটা হচ্ছিল যে তখন বিরোধী দল যেটা ছিলেন, আচ্ছা এটা একটু ইম্পর্টেন্ট এটা বলা, না হলে আমি আগাতে পারবো না। তো তখন একটা হরতাল জাতীয় কিছু একটা চলছিল। তো এই ঘটনাটা শুনি হচ্ছে, আমরা যে বাসায় থাকি সেই পাশের বাসার একটা ছেলে, তার নাম হচ্ছে সোহাগ, সে তখন 10ম শ্রেণীতে পড়ে, এসএসসি পরীক্ষা দেয়নি তখনও। তো ওর ঘটনাটা শুরু হয় ওর বাবার সাথে। ওর বাবা হচ্ছে, ওনার বাবার নাম কোচি। তো যেটা হয়, আমাদের ঠিক বাসার পাশেই কোচি ভাই একটা স্লাম চালাতেন আর কি। আমরা আমাদের এলাকার লোকজন বলতো একটা বস্তি চালাতেন আর কি, এভাবে বলতে পছন্দ করতেন। কিন্তু ইভেনচুয়ালি এখন উনি বাড়ি বানিয়েছেন, ওখানে থাকছেন, কিন্তু ওর সময় একটা স্লাম চালাতেন আর কি। এবং স্লাম চালাতে গিয়ে যেটা হতো, উনার প্রায়শই বাকবিতণ্ডা হতো, ঝগড়া হতো, এবং পাড়ার সবার কাছে উনি একটা মানে যেটা কি বলে ওই গালাগালি করে যেরকম একজন মানুষ হিসেবে পরিচিত হয়ে গিয়েছিলেন আর কি। উনি একটা খারাপ রেপুটেশন চলে এসেছিল, এবং দেখা যাচ্ছে যে উনি শান্ত থাকতে পারছেন না, ওনার হাতে তসবিহ, কিন্তু তারপরেও গালাগালি করছেন, কারণ কোনো একটা ঝামেলা হয়েছে ওনার লাইফে। এবং উনি খুব রকচটা মানুষ ছিলেন। এরকম উদাহরণ আছে যে কারোর কথা পছন্দ হয়নি, উনি ছিলেন একসময় 1970 সালের দিকের বডি বিল্ডার, মিস্টার ঢাকা হয়েছিলেন। ওনার পেশি বহুল মানুষ। তো উনার রাগ হলে উনি নিজেকে কন্ট্রোল করতে পারতেন না। উনি দেখা যাচ্ছে যে একজনের সাথে রাগ হচ্ছে, তাকে একটা 10 ইঞ্চি ইট ছুঁড়ে তার বুকে ছুঁড়ে মারছে, এবং সে হসপিটালাইজ হয়ে গেছে। এরকম ঘটনাও আমরা প্রত্যক্ষ করেছি। যাই হোক, আমি ওনাকে ছোট করতে চাচ্ছি না, ওনার রাগের একটু ছোট একটা বর্ণনা আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করলাম। তার সন্তান হচ্ছে সোহাগ, যে এই ঘটনাটা আমাকে বলে। এবং তখন ঘটনাটা শুরু হয়, সোহাগের সাথে তার বাবার ঝগড়া হয়। এবং আপনি বুঝতেই পারছেন, কোচি ভাই, আমরা যাকে কোচি ভাই বলি, কোচি ভাইয়ের রাগের একটা ছোট আঁচ আপনাদেরকে দিলাম। তো এই ঝগড়ার কারণে যেটা হয়, সোহাগ মনে করে যে ওই যখন 10ম শ্রেণীতে পড়ছে, 15-16 বছর বয়স, ওর মাথা গরম হয়ে যায়, ও চিন্তা করে এই বাসা ছেড়েও চলে যাবে এবং কোনোদিনই এ বাসায় সে ফিরে আসবে না। সে বাসা থেকে বের হয়ে যায়। এবং আমি আপনাকে বললাম, যেটা আমি এখন ইলাবোরেটলি বলতে পারছি না, রাজনৈতিক প্রেক্ষাপটটা ছিল তখন হরতাল চলছিল। এবং এই হরতাল চলাকালীন সময় যেটা হয়, সে বাসা থেকে বের হয়ে গিয়ে খুব অপ্রস্তুত হয়ে যায়, সে আসলে কোথায় যাবে। কিন্তু সে এমন কোন জায়গায় থাকতে চায় না যেখানে তার বাবা বা পরিবারের কেউ তাকে খুঁজে বের করতে পারে। আচ্ছা, এরকম একটা সিচুয়েশন তার জীবনে। তো তারপরেও সে কিছুটা রিকশায়, কিছুটা হেঁটে, কিছুটা বাসে, যেভাবেই পাচ্ছে, তার ধারণা ঢাকা ছাড়তে হবে, তাহলে তাকে আর খুঁজে পাওয়া যাবে না। এবং যেতে যেতে তার মনে হলো যে সে ফরিদপুর আটরশিতে তার একজন বন্ধু থাকে, তার কাছে যদি সে যেতে পারে, তখন কিন্তু মোবাইল ফোন সেভাবে অ্যাভেলেবল, কিন্তু সবার হাতে নেই। তো সে না জানিয়েই ওর উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। এবং আপনি জানেন যে এটা ফরিদপুর যেতে হলে একটা ফেরি পার হতে হয়, পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পার হতে হয়। তো ও সেই সকালে বাসা থেকে বের হয়ে গেছে, বিভিন্ন সংগ্রাম করে রাস্তায় এটার উপর উঠে সেটার উপর উঠে কোন রকম ভাবে সে পার হয়ে ওই ফেরিঘাটে গেল। ফেরিঘাটে যখন গিয়েছে তখন সন্ধ্যা হয়নি, সন্ধ্যে হবে অবস্থা। তো খুব কসরত করে, আমি ইন ডিটেল বলতে পারছি না যেহেতু, সে ফেরিঘাটটা পার হলো। ফেরিঘাটটা পার হওয়ার পর ওপারে গেল, ওপারে গিয়ে তখন সন্ধ্যাটা নেমে গেছে। এবং দুর্ভাগ্যবশত সন্ধ্যা নেমে যাওয়ার পর ওখানে একটু গ্রাম অঞ্চল, তো খুব বেশি যানবাহন ছিল না। তো ওর মনে শঙ্কা জাগে যে আসলে কিভাবে পৌঁছাবে এত রাতে। তো ও কোনো একটা পিকআপ ভ্যানের পিছনে উঠে মানে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপর সে পিকআপ ভ্যানের পিছনে উঠে ওই আটরশি এলাকাটা পর্যন্ত যাওয়ার একটা প্রচেষ্টা নেয়। এবং দেখা যায় যে সেটা করতে করতে 8:30-9টার বেশি বেজে গেছে রাত। তো সে গিয়ে পৌঁছায় আটরশির উপকণ্ঠে, এবং এখান থেকে তাকে আটরশিতে পৌঁছাতে হবে তার একটা বন্ধুর বাসায়, যেখানে সে আগে গিয়েছিল। সে খুঁজে বের করবে ঘটনাটা। আমার বেসিক ঘটনাটা এখান থেকে শুরু হচ্ছে। আমি একটু আগে যা দিয়েছিলাম সেটা ছিল হচ্ছে যে ওইখানে সে কি প্রেক্ষাপটটা, সোহাগ নামে একটা ছেলে কেন বাড়ি থেকে বেরিয়ে গেছে মন খারাপ করে, আটরশি যাওয়ার উদ্দেশ্যে সেখানে গিয়ে অপেক্ষা করছে।
এখন যারা শুনছেন বা আপনারা সবাই জানেন যে ঢাকায় 8টা-9টা তেমন কোনো রাত নয়, কিন্তু ওরকম একটা এলাকার জন্য কিন্তু সেটা বেশ রাত। এবং সেই সময়টা কিন্তু হরতাল চলছে, মানুষজনের এত আনাগোনা নেই। তো ও খুব মানে চিন্তার ভিতর, চিন্তাক্লিষ্ট থাকে যে আসলে শেষ পর্যন্ত কিভাবে পৌঁছাবে। হেঁটে যেতে হলে খুব কষ্টকর ব্যাপার, এবং হেঁটে যেতে হলে হয়তো চিনবেও না, কারণ কেউ একজন যদি একটা পার্টিকুলার জায়গায় তাকে নামিয়ে দেয়, সেখান থেকে সে যাওয়াটা তার জন্য ইজি। এবং এরকম যখন চিন্তা করছিল সে, তখন খেয়াল করে যে একটা ভ্যানওয়ালা চলে যাচ্ছে। সে দৌড়ে যায় ভ্যানওয়ালাটার কাছে এবং গিয়ে বলে যে ভাই দেখেন, আমি অমুক একটা জায়গায় যেতে চাই, আমাকে আপনি দয়া করে নামিয়ে দিন। ভ্যানওয়ালা বলে দেখেন ভাই, আমি তো ক্লোজ করে দিছি, এখনো চালাইতে পারবো না, বাসায় চলে যাচ্ছি, এইভাবে কিছু একটা তাকে বলে। এবং বলে যে, তখন সোহাগ বুঝতে পারে যে আসলে ভ্যানওয়ালাটা যদি আসলেই চলে যায়, ওর জন্য খুব কষ্টকর হবে তার গন্তব্যে পৌঁছানো। তো ভ্যানওয়ালাটাকে অনুরোধ করে, ভাই দেখেন এত রাতে আমি কিচ্ছু পাবো না, আপনি দয়া করে আমাকে কাছাকাছি কোথাও নামিয়ে দিন, সেখান থেকে আমরা যাব। তো সে ভ্যানওয়ালাটা তাতে রাজি হয়, তার মনটা গলে এবং সে যাত্রা শুরু করে। আচ্ছা, যাত্রা শুরু করার পর সে কিন্তু নিজের কষ্ট এবং ব্যক্তিকেন্দ্রিক যেটা দুঃখ নিয়ে চিন্তা করছিল, আশেপাশের দিকে তার এত লক্ষ্য ছিল না। সে আমাকে তার কণ্ঠে যেটা বলেছে, এবং এটা বলছিল যে খুব শুনশান একটা ভ্যান চলে যাচ্ছে, গ্রাম অঞ্চল, কাঁচা পাকা পথ, ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। পরিবেশটা আসলে খুব ভৌতিক যে তাও না, স্বাভাবিক পরিবেশ। এবং এভাবেই যখন যাচ্ছিল ভ্যানটা, তখন কিছু দূর যাওয়ার পর ও বলল যে ভ্যানটা থামানো হয়, এবং দেখে একজন বৃদ্ধ এবং একজন বৃদ্ধা ভ্যানে ওঠার জন্য অপেক্ষা করছে। তো বৃদ্ধ এবং বৃদ্ধা সে ভ্যানে ওঠে, কারণ এত রাতে কই যাবে। তো তারা সেই ভ্যানে ওঠে এবং তারাও গন্তব্যের কাছাকাছি কোনো এক জায়গায় নামবে, এবং তাতে কোনো প্রবলেম ছিল না। সোহাগের বললো যে উঠতেই পারে, এবং আমি তাদের দিকে লক্ষ্যও দিচ্ছিলাম না, এবং তারাও যে আমাকে খুব ডিস্টার্ব করছিল তাও নয়। তো তারা উঠে, এবং একটা সময় পর তাদের যখন গন্তব্য এসে যায়, তারা ভ্যান থেকে নেমে যায়। এবং ভ্যান থেকে নেমে যাবার সময় যে বৃদ্ধ লোকটি উঠেছিল, বৃদ্ধ লোকটি সোহাগের চোখের দিকে তাকিয়ে বলে, বাবা তোমার আর কোনো ভয় নেই। সোহাগ এতক্ষণ কিন্তু তার নিজের ব্যক্তি চিন্তায় মত্ত ছিল, তার রাগ নিয়ে, তার ক্ষোভ নিয়ে মত্ত ছিল। হঠাৎ করে একটা অচেনা বৃদ্ধ, ও ভয় পায়নি তখন, মানে চিন্তিত হয় যে কেন কেন বলছেন, কেন বলতেছেন। বৃদ্ধ হাসি দিয়ে চলে যায় এবং উত্তর দেয় না। তো তার 2-4 মিনিট পরে সে পৌঁছে যায় হচ্ছে তার গন্তব্যে, যেখানে তার বন্ধুর বাসা তার কাছাকাছি। এবং এত রাতে গিয়ে বন্ধুকে বলে যে আমি আসছি। বন্ধু জিজ্ঞেস করে কিভাবে আসছিস, মানে কেন, কি হইলো না হইলো, সব বৃত্তান্ত। শেষ মুহূর্তে জানতে পারে যে সে এখানে একটা ভ্যান যোগে এসেছে, এবং ভ্যানে আবার এরকম একজন বৃদ্ধ এবং বৃদ্ধা উঠেছিলেন, যে আবার তাকে এরকম একটা কথা বলছে। তো তখন সোহাগের বন্ধুটা তাকে বলা শুরু করে যে এখান থেকে 1 থেকে 2 মাস আগে এই ভ্যানের কাহিনীটা বলা শুরু করে, যে দোস্ত এরকম ঘটনাটা হয়েছে যে আমাদের এলাকায় এরকমই একটা সময়ে এই ভ্যানটা রাতের বেলা তার কাজ শেষ করে বাসার দিকে ফিরছিল। কিছু দূর যাওয়ার পথে 2 জন পুলিশ তাকে পথরোধ করে, এবং পথরোধ করে বলে, এই দেখ এখানে একটা চাটাই মোড়া আছে, এখানে একটা জিনিস আছে, এটা তোর পৌঁছে দিতে হইব। কই পৌঁছে দিতে হইব? একটা এলাকার নাম বলে। স্যার দেখেন, আমার তো বাসা উল্টা দিকে, আমি যদি ওই দিকে যাই আমার বাসায় ফিরতে ফিরতে দেরি হয়ে যাবো, আপনি আজকে আমারে ছেড়া দেন। তো পুলিশ ওকে একটা কুৎসিত ভাষায় গাল দেয়, বলে কুৎসিত ভাষাটা আপনি বুঝেই নেন। তো বলে যে এটা তোর উড়াইতে হইব। ওটা ছিল একটা, ওই সময় পলিটিক্যাল কিলিং চলছিল, তো একটা চাটাই মোড় একটা লাশ। তো লাশটা নিয়ে একটা জায়গায় পৌঁছে দিতে হবে। অনিচ্ছা সত্ত্বেও সেই ভ্যানওয়ালাটাকে, সেই লাশটাকে ওঠায় তার ভ্যানে, এবং উল্টো পথে তার যাওয়া শুরু করতে হয়, কারণ কোনো অবকাশ তো নেই। 2 জন পুলিশের দায়িত্ব পড়েছে এই লাশটাকে কোনো একটা জায়গায় পৌঁছে দেওয়ার, সম্ভবত কোনো মর্গে বা কোথাও। তো এই লাশ নিয়ে তাদের যাত্রা শুরু হলো, এবং 2 জন পুলিশ, লাশ এবং সেই ভ্যানওয়ালা চলছে। কিছু দূর যাওয়ার পর সেই ভ্যানওয়ালা একটু শব্দ শুনলো, চকাত চকাত শব্দ, মানে আমাদের মুখের যখন কথা চাবানোর কোনো একটা শব্দ। হ্যাঁ। তো ভ্যানওয়ালা কোশ্চিন কারো চিন্তা করেনি, সে চালাতে চালাতেই সে
পেছন ফেরে এবং পেছন ফিরে দেখে যে দুজন পুলিশ সেই লাশটাকে খাচ্ছে। এবং এই দৃশ্য দেখার সাথে সাথে চালানো অবস্থাতেই সে এতটাই হতচকিত হয়ে যায়, সে পড়ে যায় সে ভ্যান থেকে এবং সেখান থেকে সে দৌড়ে পালিয়ে যায়। এবং পরের দিন আসে এবং মানে সে প্রস্তুত ছিল না পুরো ঘটনার জন্য, খুব দ্রুত ঘটে যতটুকু আমরা জানি ঘটনাটা। এবং এসে সে ভ্যানটাকে ঠিকই খুঁজে পায়, কিন্তু দুটো পুলিশ আর লাশ সেখানে ছিল না। এবং এরপরে দীর্ঘদিন সেই ভ্যান চালক সেই শখের কারণে ভ্যান চালানো থেকে বিরত থাকে, কিন্তু পেটের দায়, গরিব মানুষ, তাদেরকে সেই পেশাতেই ফেরত যেতে হবে এবং সে ফেরত যায়। এখন কথা রয়ে যায় যে এটা তো একটা ঘটনা ঘটতেই পারে, এরকম ঘটে গেছে হয়তো ঘটনাটা, বৃদ্ধ লোকটি তাকে কেন বলল, এটাই মেইন প্রশ্ন। কিন্তু হ্যাঁ, তোমার কোনো ভয় নেই। তো অনেকের কাছে অনেক রকম ব্যাখ্যা আছে। সোহাগ আমাকে বলেছিল, ভাই আমি জানি না আমাকে কেন বলেছিল সে তোমার কোনো ভয় নেই। উনি কি মানুষ ছিলেন নাকি অন্য কেউ ছিলেন? যদি মানুষ হয়ে থাকেন তিনি কিভাবে জানলেন? আর যদি অন্য কেউ হয়ে থাকেন তাহলে কেন আমাকেই উনি এই কথাটা বললেন? এই প্রশ্নের উত্তরটা যারা শ্রোতা আছেন তারাই বলতে পারবেন, বা দাদা যদি প্রত্যক্ষ করে থাকেন বা যদি তাদের চিন্তার মধ্যে এসে থাকে, আশা করি তারা এসএমএস করে জানিয়ে দেবেন। কিন্তু আমার কাছে এটার উত্তর নেই। রাসেল ভাই, আপনি প্রচুর গল্প শুনেছেন, আপনার কাছে হয়তো কোনো উত্তর থাকতে পারে, আমি জানি না। তো আমি আপনার কাছে মানে মেইনলি এখন যদি কাউকে জিজ্ঞেস করি, প্রথমে বলবেন যে পুরো জিনিসটাই কেউ হ্যালুসিনেট করেছে, পুরো জিনিসটা মানে চোখের সামনে ঘটেছে, কিন্তু সেটা সত্যি না। আবার অনেকে বলবেন যে এরকম ঘটনা মানে আমরা এরকম ঘটনা কিন্তু আগেও বেশ কিছু শুনেছি, এরকম ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে।